আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের জন্য গুচ্ছ প্রশ্ন বিশ্লেষণ ক্লাস নিয়েছিলাম এবং সেখানে দেখিয়েছিলাম যে গুচ্ছের জন্য কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং কোন টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে। আজ আমরা গুচ্ছের একটি স্ট্যান্ডার্ড প্রশ্ন সলভ করব। আমরা জানি গুচ্ছেতে 30টি প্রশ্ন এসে থাকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে। আজকে আমরা গুচ্ছের স্ট্যান্ডার্ড একটি মডেল টেস্ট সলভ করব এবং সেখানে আমরা মূলত ভার্সেটাইল একটা প্রশ্ন রেখেছি, অর্থাৎ সেখানে আমরা দেখব যে আমরা পৌরনীতি থেকে প্রশ্ন রেখেছি, আমরা যুক্তিবিদ্যা থেকে প্রশ্ন রেখেছি, আইসিটি থেকে আমরা প্রশ্ন দেখব, সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন দেখব। আশা করা যায় যে তোমরা যারা এই যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের রিভিশনের ক্ষেত্রে এই ক্লাসটি খুব উপকারে আসবে। তোমরা যেভাবে মুভি দেখো, স্টোরি দেখো বা নাটক দেখো, ঠিক সেইভাবে জাস্ট একদম স্টোরি টেলিং হিসেবে বা গল্প হিসেবে তুমি এই যে ক্লাসটা করবে। একদম ইনফরমেশনের যে বোঝা, তথ্যের যে বোঝা, এটা মাথায় নেবে না, জাস্ট একদম শুয়ে বসে ক্লাসটি করবে। আশা করা যায় যে তোমার রিভিশনের জন্য ক্লাসটি খুব উপকারে আসবে। চলো আমরা শুরু করি। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন? ঠিক আছে, হিউয়েনসাং, ফা হিয়েন এবং মা হুয়ান, এই তিনজনই কিন্তু চীন দেশের ছিল। ঠিক আছে, এবং আমরা জানি যে প্রাচীন যুগে এই যে বাংলা অঞ্চল খুব সমৃদ্ধ অঞ্চল ছিল। ঠিক আছে, এবং দেখা যায় কি যে যেহেতু এই অঞ্চলটা সমৃদ্ধ ছিল, তো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পরিব্রাজক ছিল। পরিব্রাজক কারা? পরিব্রাজক বলতে মূলত আক্ষরিক অর্থে বোঝানো হয় যারা পায়ে হেঁটে গমন করেন। তো এই অঞ্চলের যে অর্থনীতি ছিল, এই অঞ্চলের যে সংস্কৃতি ছিল, এই অঞ্চলের যে রাজনীতি ছিল, এই জিনিসগুলো বোঝার জন্য কিন্তু বিভিন্ন দেশ থেকে এই যে পরিব্রাজকরা এই বাংলা অঞ্চলে বা ভারতীয় উপমহাদেশে এসেছিলেন। ঠিক আছে, এর মধ্যে হিউয়েনসাং, ফা হিয়েন এবং মা হুয়ান সবাই কিন্তু চীনের ছিল। কিন্তু এই যে ফা হিয়েন কিন্তু যে মূলত যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিল, এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে কিন্তু এই যে ফা হিয়েন মূলত এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এই ফা হিয়েন কিন্তু এই যে এই বাংলা অঞ্চলে এসেছিলেন। ঠিক আছে, ফা হিয়েন। এখন এই যে বিভিন্ন পরিব্রাজক যারা রয়েছে, এই পরিব্রাজকগুলো আমরা বিভিন্ন টেকনিকের মাধ্যমে কিন্তু মনে রাখতে পারি। চলো আমরা দেখি যে কিভাবে তুমি এই যে টেকনিকের মাধ্যমে এটা মনে রাখতে পারো। প্রথমে যদি আমরা দেখি যে মেগাস্থিনিস, এই মেগাস্থিনিস কিন্তু মূলত গ্রিক থেকে এসেছিল। গুরুত্বপূর্ণ, তিনি কোন জায়গা থেকে এসেছিল? মেগাস্থিনিস গ্রিক থেকে এসেছিল। এবং এই যে নামের দিকে খেয়াল করো, এখানে কিন্তু ম দেওয়া আছে, তার মানে মেগাস্থিনিস এসেছিল মূলত চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। এই দিকেও কিন্তু ম দেওয়া আছে, সুতরাং মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিল। মেগাস্থিনিস ম দিয়ে শুরু হয়, চন্দ্রগুপ্ত মৌর্য ম দিয়ে শুরু হয়, এবং এই যে মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিল। এবং এই সময়ের যে শাসনকাল সেটা মূলত মৌর্য শাসনকাল ছিল, মৌর্য রাজবংশের শাসনকাল ছিল। পরবর্তীতে যদি আমরা দেখি ফা হিয়েন, নাম দেখেই বোঝা যাচ্ছে যে চীনের, তবুও কিভাবে মনে রাখতে পারো? এই যে এখানে ন আছে, চীনের শেষেও ন, ফা হিয়েনের শেষেও ন। এবং এই যে ফা হিয়েন কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিল এবং তিনি কিন্তু গুপ্ত বংশের ছিল। ঠিক আছে, অনেক সময় আমাদের মধ্যে একটা ধারণা যে চন্দ্রগুপ্ত মৌর্যের পরেই হয়তো বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত, না, চন্দ্রগুপ্ত মৌর্য বংশের ছিল, কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিল মূলত গুপ্ত বংশের। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবে। এখানে ফা হিয়েন তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিল। হিউয়েনসাং, এখানে দেখো নাম দেখে বোঝা যাচ্ছে যে চীন দেশের ছিল। আবার এখানে দেখো হিউয়েন নামের শেষে আছে ন, আবার চীনের শেষে আছে ন, সুতরাং তিনি চীন থেকে এসেছিলেন। আবার এখানে খেয়াল করো যে হিউয়েন নামের শুরুতে আছে হ, সুতরাং তিনি এসেছিলেন মূলত হর্ষবর্ধনের সময়ে। হিউয়েনসাং নামের শুরুতে হ, তিনি হর্ষবর্ধনের সময় এসেছিলেন। ইবনে বতুতা, আমরা জানি সবাই ইবনে বতুতা মরক্কো থেকে এসেছিলেন, এবং ইবনে বতুতা যখন এসেছিলেন তৎকালীন উপমহাদেশের শাসক ছিল মূলত দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলক। এখন এখানে খেয়াল করো যে এই যে এখানে আছে তু, ঠিক আছে, আবার মোহাম্মদ বিন তুগলকের এইখানে আমরা পাই তু, সুতরাং ইবনে বতুতা এসেছিল মোহাম্মদ বিন তুগলকের সময়ে। আরেকটা জিনিস যে এই যে ইবনে বতুতা তিনি যে সময় এসেছিলেন তৎকালীন উপমহাদেশের শাসক কিন্তু ছিল মোহাম্মদ বিন তুগলক, কিন্তু বাংলার শাসক ছিল কিন্তু ফখরুদ্দিন মোবারক শাহ। বাংলার শাসক ছিল সেই সময়ে, তিনি যে সময় বাংলায় আসেন তখন বাংলার শাসক ছিল ফখরুদ্দিন মোবারক শাহ। তিনি যখন বাংলায় আসেন তখন বাংলার শাসক ছিল ফখরুদ্দিন মোবারক শাহ। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। তারপরে আমরা যাই মা হুয়ান, নামের শেষে আছে ন, সুতরাং তিনি চীন থেকে এসেছিলেন। এবং এই জিনিসটা আমরা একটু এক্সট্রা জিনিস দিয়ে মনে রাখতে পারি, মা হুয়ান শাহ।
এবং এই মাহুয়ান শাহ এসেছিল মূলত গিয়াসউদ্দিন আজম শাহের সময়। এই শাহটা আমরা এক্সট্রা লাগিয়েছি। মাহুয়ান শাহ চীন থেকে ছিল এবং তিনি গিয়াসউদ্দিন আজম শাহের সময় এসেছিল। মার্কো পোলো, এবং তিনি যেই দেশ থেকে এসেছিলেন সেটি হচ্ছে ইতালীয়, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। মার্কো পোলো ইতালীয়, এবং তিনি যে সময় এসেছিলেন তখন কিন্তু দক্ষিণ ভারতের শাসক ছিলেন কুলশেখর পাণ্ড্য। মার্কো পোলো ইতালীয়, কুলশেখর পাণ্ড্য, ঠিক আছে, একটা মিল আছে, এই মিল দিয়ে কিন্তু মনে রাখতে পারো। তারপরের প্রশ্নে আমরা যাই, ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? আসাম, ত্রিপুরা, মিজোরাম নাকি নাগাল্যান্ড? এখন এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা সলভ করার আগে আমরা আগে ম্যাপটা দেখব, ঠিক আছে, কারণ এই যে তথ্যের বোঝা আমরা মাথায় নিব না, আমরা ম্যাপটা দেখব। ম্যাপটা যখন আমরা ভিজুয়ালাইজ করে পড়বো দেখবো যে এই জিনিসটা আমাদের জন্য খুবই সহজ হয়ে গেছে। চলো আমরা ম্যাপে যাই। আশা করা যায় যে ম্যাপটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। ম্যাপটা যদি বোঝা না যায় তাহলে তোমার টেবিলের উপরে যে ম্যাপ আছে তুমি তোমার টেবিলের উপরে ম্যাপের দিকে তাকাও, আশা করা যায় যে বোঝা যায়, ঠিক আছে। এই যে আমরা এখানে আমাদের বাংলাদেশ দেখতে পাচ্ছি, আমরা জানি ম্যাপের যে উপরের অংশ সেটাকে বলা হয় নর্থ বা উত্তর, ঠিক আছে। ম্যাপের যে নিচের অংশ সেটাকে বলা হয় সাউথ বা দক্ষিণ, এবং ম্যাপের যে ডান দিকটা রয়েছে ডান দিককে বলা হয় ইস্ট বা পূর্ব, ঠিক আছে, এবং বাম দিকটা তাহলে অটোমেটিক হচ্ছে ওয়েস্ট বা পশ্চিম। এখন আমরা খেয়াল করো, এখানে এই যে বাংলাদেশ রয়েছে, এই যে বাংলাদেশের যে পশ্চিম দিক, এই যে পশ্চিম দিকটাতে, এই পশ্চিম দিকে রয়েছে কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। আবার যদি বাংলাদেশের উপরের দিকে অর্থাৎ উত্তর দিকে যাই, এই অংশটা কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের অংশভুক্ত, ঠিক আছে। পরবর্তীতে আমরা দেখতে পাই এই যে ছোট্ট অংশ সবুজ, এটা হচ্ছে আসামের, ঠিক আছে। তারপরে হলুদ অংশ হচ্ছে মূলত মেঘালয়ের, অর্থাৎ বাংলাদেশের উত্তরে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম এবং মেঘালয়। তারপরে ডান দিকে পূর্ব দিকে আমরা যাই, পূর্ব দিকে আমরা এদিকে দেখতে পাই আসাম রয়েছে ভারতের, এদিকে রয়েছে ত্রিপুরা, এবং এই যে অংশটা কমলা কালারের এটা হচ্ছে মূলত কমলা না গোলাপি কালারের, এটা হচ্ছে মূলত মিজোরাম। অর্থাৎ বাংলাদেশের পূর্বে রয়েছে আসাম, ত্রিপুরা এবং মিজোরাম, এবং পূর্বে এই অংশটা কিন্তু মায়ানমারের। এখন এরকম প্রশ্ন আসতে দেখা যায় যে ভারতের কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে? ভারতের কয়টি রাজ্যের সাথে? এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল পাই, পশ্চিমবঙ্গ 1, আসাম 2, মেঘালয় 3, ত্রিপুরা 4 এবং মিজোরাম হচ্ছে 5। এই 5টি রাজ্যের সাথে কিন্তু বাংলাদেশের সীমান্ত রয়েছে, ঠিক আছে। ভারতের 5টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে। প্রশ্ন এইভাবে আসতে পারে, ভারতের কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে? আবার এইদিকে খেয়াল করো যে এই যে অংশটা, এই অংশটাকে আমরা বলি যে 7 সিস্টার্স। কি বলি এটাকে? এটাকে আমরা বলি মূলত 7 সিস্টার্স বা 7 বোন বলি, 7 সিস্টার্স। এই 7 সিস্টার্সের একটা বিশেষত্ব হচ্ছে এই 7 সিস্টার যে রাজ্যগুলো রয়েছে এরা কিন্তু ভারত থেকে স্বাধীনতা চায়, এবং এই যে 7 সিস্টার্সে এখানে কিন্তু অনেক বিচ্ছিন্নতাবাদী যারা এই অঞ্চলগুলোকে স্বাধীন করতে চায়, এই বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি রয়েছে, ঠিক আছে। এখন এই যে 7 সিস্টার্স, এই 7 সিস্টার্সকে আমরা মনে রাখতে পারি এইভাবে যে আমিত্রি অমেনাম। দেখো অনেকগুলো জিনিস কিন্তু আমরা পড়ছি, খেয়াল করো, আমিত্রি অমেনাম, আমিত্রি অমেনাম। আ মানে হচ্ছে আসাম, মি মানে হচ্ছে মিজোরাম, ত্রি মানে হচ্ছে ত্রিপুরা, অ মানে হচ্ছে অরুণাচল, মে মানে হচ্ছে মেঘালয়, না মানে হচ্ছে নাগাল্যান্ড, এবং এইখানে ম মানে হচ্ছে মূলত মণিপুর। আমিত্রি অমেনাম দিয়ে আমরা 7 সিস্টার্স গুলো মনে রাখতে পারি। এরকম একটা প্রশ্ন আসতে দেখা যায় যে 7 সিস্টার্স ভুক্ত কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে? তাহলে আমরা দেখব যে 7 সিস্টার্স ভুক্ত কিন্তু মাত্র 4টি রাজ্যের সাথে কিন্তু বাংলাদেশের সীমান্ত রয়েছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। এই 4টি রাজ্যের সাথেই কিন্তু বাংলাদেশের মূলত সীমান্ত রয়েছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। অপরদিকে এই যে 7 সিস্টার্সের নাগাল্যান্ড রয়েছে, মণিপুর রয়েছে, এটা হচ্ছে মণিপুর। এই যে হালকা গোলাপি রঙের অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নাগাল্যান্ড, এবং তার উপরে এই যে নীল রঙের আছে এটা কিন্তু অরুণাচল। অর্থাৎ নাগাল্যান্ড, মণিপুর এবং অরুণাচলের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। এবং এই যে অরুণাচল, এই অরুণাচল কিন্তু চীন নিজেদের বলে দাবি করে। এই যে অংশটা, নীল অংশটা, ঠিক আছে, এই নীল অংশটাকে চীন নিজেদের বলে দাবি করে, এবং তারা কিন্তু এই যে অরুণাচল, এই অরুণাচলকে কিন্তু চীন তাদের ম্যাপে অন্তর্ভুক্ত করেছে। এরকম একটা প্রশ্ন দেখা যায় যে 7 সিস্টার্স ভুক্ত কোন রাজ্যটিকে চীন নিজেদের বলে দাবি করে? তাহলে হবে অরুণাচল প্রদেশ। এখন আমরা দেখলাম যে মণিপুর, নাগাল্যান্ড এবং হচ্ছে অরুণাচলের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। তাহলে তো আমরা দেখতেই পাচ্ছি এখানে আসাম, ত্রিপুরা, মিজোরামের সাথে বাংলাদেশের মূলত সীমান্ত রয়েছে, কিন্তু এই যে নাগাল্যান্ডের সাথে কিন্তু বাংলাদেশের কোনো সীমান্ত নেই। এখন এই জিনিসটা বুঝলা,
তুমি যখন ম্যাপের দিকে তাকাবা এই জিনিসগুলো ইজিলি তোমার মাইন্ডের ভিতরে কিন্তু রয়ে যাবে, মনের ভিতরে রয়ে যাবে। কিন্তু এই জিনিসগুলো তুমি যদি তথ্য হিসেবে দেখো যে ভাই তো তথ্য দিচ্ছে এখানে, এই তথ্য যদি মুখস্থ করার চেষ্টা করো ভারতের 5টি রাজ্যের সাথে সীমান্ত রয়েছে, তাহলে কিন্তু তুমি শেষ, এই জিনিসগুলো মনে রাখতে পারবা না। এবং জিকের যে ইন্টারেস্ট, জিকের যে আগ্রহ, এটা তুমি শেষ, এটা আর তুমি কখনো পাবা না। তখন তুমি হলো গিয়ে কমেন্ট করবা যে জিকে তো বোঝায়, জিকে কোন জিনিস পড়বো, কোন জিনিস বাদ দিব। ঠিক আছে, বাদ দিতে হয় কিছু জিনিস, কিন্তু এই যে ম্যাপের মাধ্যমে তুমি যদি বুঝো, ভিজুয়ালাইজ করে, তাহলে কিন্তু ইজি হয়ে যায়। যে জিনিসগুলো ম্যাপ দিয়ে বোঝা যায় সেই জিনিসগুলো ম্যাপ দিয়ে বোঝার চেষ্টা করবে। তারপরে আমরা যাই, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ কোনটি? ফকির সন্ন্যাসী বিদ্রোহ, নীল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ এবং সাঁওতাল বিদ্রোহ। এই যে ব্রিটিশ শাসনে আমরা অনেকগুলো বিদ্রোহ দেখতে পাই। কারণ কি, এই যে ব্রিটিশরা আমাদের ওপর প্রচুর পরিমাণে অত্যাচার করতো, আমাদের নীল চাষে বাধ্য করতো, বা আমাদের এখানে প্রচুর পরিমাণে ট্যাক্স আরোপ করতো, যার কারণে কিন্তু আমরা এই অঞ্চলে দুর্ভিক্ষ দেখতে পেয়েছি। তো বাঙালির মানে স্বাভাবিক যে অঞ্চলে তারা শাসন করছে সেই অঞ্চলের মানে তারা একদম মানুষকে অত্যাচার নির্যাতন করছে, তো আমরা তো বিদ্রোহ করবোই, স্বাভাবিক। তো এই ব্রিটিশ আমলে আমরা অনেকগুলো বিদ্রোহ দেখতে পাই, যে বিদ্রোহগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকে। তো এই যে ব্রিটিশ শাসন, এই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের যে প্রথম বিদ্রোহ, এটা হচ্ছে মূলত ফকির সন্ন্যাসীদের বিদ্রোহ। ঠিক আছে, এখন এই ফকির সন্ন্যাসী বিদ্রোহটা কি ছিল, এই প্রেক্ষাপটটা কি ছিল, চলো আমরা একটু আলোচনা করি। এই যে ফকির সন্ন্যাসী যারা ছিল, তারা বিভিন্ন তীর্থযাত্রায় যেত। কোথায় যেত? তীর্থযাত্রায়। তাদের যে পবিত্র স্থানগুলো ছিল, এই পবিত্র স্থানে তারা কিন্তু ভ্রমণ করত। তো এই যে ব্রিটিশরা তাদের ওপর একটা আরোপ করে যে তারা হচ্ছে মূলত ডাকাত, এবং তাদের ওপর ট্যাক্স কিন্তু বাড়িয়ে দেয়। ঠিক আছে, এই ফকির সন্ন্যাসীদের ওপর। তো এটা তাদের জন্য তো একরকম অপমানজনক, এবং তারা ট্যাক্সের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। পরবর্তীতে কিন্তু এই যে ফকির সন্ন্যাসী যারা ছিল, তারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে একরকম বিদ্রোহ করে। ঠিক আছে, তো এই যে বিদ্রোহটা, এটা ছিল বাঙালিদের প্রথম বিদ্রোহ একদম ব্রিটিশদের বিরুদ্ধে। আবার একটা প্রশ্ন আসছে, দেখা যায় যে এই যে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহ কোনটা? প্রথম সশস্ত্র বিদ্রোহ কোনটি? এরকম একটা প্রশ্ন আসতে কিন্তু দেখা যায় যে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহ কোনটি, অর্থাৎ কোন বিদ্রোহের মাধ্যমে আমরা অস্ত্র নিয়ে কিন্তু ব্রিটিশদের ওপর ঝাঁপিয়ে পড়েছিলাম। এই সশস্ত্র বিদ্রোহ কিন্তু আবার সিপাহী বিদ্রোহ, খেয়াল রাখবে। ঠিক আছে, প্রশ্ন ভালো করে পড়ে তারপর উত্তর দিবে। সশস্ত্র বিদ্রোহ কিন্তু সিপাহী বিদ্রোহ। এখন এই যে বিদ্রোহগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করি, চলো। ফকির সন্ন্যাসী বিদ্রোহ, এটি কোম্পানি শাসনের বিরুদ্ধে প্রথম দিকের বিদ্রোহগুলোর মধ্যে বিবেচিত। এবং এই যে বক্সারের যুদ্ধে কিন্তু মীর কাসিম সহযোগিতা পান এই ফকির সন্ন্যাসীদের। ঠিক আছে, এখন বক্সারের যুদ্ধ নিয়ে চল আমরা একটু আলোচনা করি। মীর কাসিম কে ছিল আসলে? আমরা জানি যে মীর জাফর, এই মীর জাফরের কিন্তু জামাতা ছিল মীর কাসিম, এবং মীর জাফর মূলত তাকে ক্ষমতা থেকে হটিয়ে দিয়ে ইংরেজরা কিন্তু এই মীর কাসিমকে ক্ষমতায় বসায়। এবং এই যে মীর কাসিম আছে, সে কিন্তু খুব স্বাধীনচেতা ছিল। ঠিক আছে, যদিও ইংরেজরা তাকে ক্ষমতায় বসিয়েছিল, সে কিন্তু মনের দিক থেকে স্বাধীন ছিল যে আমি কারো হুকুম মানব না, আমি আমার নিজের মতো করে শাসন করব। কিন্তু ব্রিটিশরা তো এটা দেখবে না, ব্রিটিশরা তাদের স্বার্থ দেখবে। তো এই মীর কাসিমের সাথে কিন্তু 1764 সালে, কত সালে? 1764 সালে এই যে মীর কাসিম, মীর জাফরের যিনি জামাতা ছিল, তাদের সাথে কিন্তু একটা যুদ্ধ সংগঠিত হয় ব্রিটিশদের, যেটা হচ্ছে বক্সারের যুদ্ধ। এবং এই যে বক্সারের যুদ্ধে কিন্তু ফকির সন্ন্যাসীরা মীর কাসিমকে সহযোগিতা করেছিল। ঠিক আছে, এবং এই যে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ফকির সন্ন্যাসী আন্দোলনে মজনু শাহ, মুসা শাহ, চেরাগ আলী শাহ, ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী, এরা মূলত এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। 1760 সালের দিকে এই যে সন্ন্যাসী যারা ছিল, এরা প্রথম বর্ধমান জেলা মূলত যে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত, এই বর্ধমান জেলায় ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে, এবং তারা দখল করে নেয় বাকেরগঞ্জ মানে হচ্ছে মূলত বরিশাল, এবং ঢাকা জেলার যে ইংরেজি কুঠি ছিল, এরা মূলত এই যে ফকির সন্ন্যাসী এরা দখল করে নেয়। পরবর্তীতে 1773 সালের পর থেকে এই যে ফকির সন্ন্যাসী বিদ্রোহ ব্রিটিশদের বিরুদ্ধে, এটা কিন্তু রংপুরকে কেন্দ্র করে আবর্তিত হয়। ঠিক আছে, 1773 সালের পর থেকে। পরবর্তীতে আমরা নীল বিদ্রোহ নিয়ে একটু দেখি। ঠিক আছে, এই যে নীল বিদ্রোহ 1859 থেকে 61 সাল পর্যন্ত চলেছিল। এবং এই যে বিদ্রোহ শুরু হয় সাধারণত কৃষ্ণনগর গ্রামে। আমরা সবাই গোপাল ভাঁড় দেখি, ঠিক না? এবং আমরা কৃষ্ণনগর নামের কথা শুনি যে মহারাজ কৃষ্ণচন্দ্র তিনি এই কৃষ্ণনগর গ্রামের মূলত তিনি রাজা। কিন্তু এই কৃষ্ণনগর গ্রামটা কোন জায়গায়? এই কৃষ্ণনগর গ্রাম কিন্তু এই যে নদিয়া নামক, ঠিক আছে, নদিয়া ভারতের পশ্চিমবঙ্গের একটি জেলা। এই কৃষ্ণনগর এই ভারতের নদিয়াতে অবস্থিত। তো এই কৃষ্ণনগর গ্রাম থেকে এই যে নীল বিদ্রোহ শুরু হয়। পরবর্তীতে এই বিদ্রোহ নদিয়ার পুরো অংশে যশোর, রাজশাহী, ফরিদপুর, পাবনা এবং রংপুরে ছড়িয়ে পড়ে।
1861 সালে এর বিদ্রোহে এই যে বিদ্রোহ, এই বিদ্রোহ নিয়ে তদন্ত করার জন্য ব্রিটিশরা একটি কমিশন গঠন করে, যার নাম হচ্ছে ইন্ডিগো কমিশন। খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরকম একটা প্রশ্ন আসতে দেখা যায় যে এই যে নীল বিদ্রোহ হয়েছে, কেন এই বিদ্রোহ হলো, এই বিদ্রোহের কারণ কি ছিল, এই বিদ্রোহের ফলাফল কি, ঠিক আছে। এই জিনিসগুলো নিয়ে মূলত কেন হয়েছিল এই বিদ্রোহ, এটা নিয়ে গবেষণা করার জন্য বা এটা কেন হয়েছিল ব্রিটিশদেরকে জানানোর জন্য ব্রিটিশরা একটা কমিশন গঠন করেছিল, ঠিক আছে, যার নাম হচ্ছে ইন্ডিগো কমিশন। এরকম প্রশ্ন আসতে দেখা যায় যে নীল বিদ্রোহ নিয়ে তদন্ত করার জন্য কোন কমিশন গঠন করা হয়েছে, ইন্ডিগো কমিশন গঠন করা হয়েছিল, ঠিক আছে। তারপরে আমরা যাই সিপাহী বিদ্রোহে। সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় লর্ড ক্যানিং এর সময়। সে সময় কোম্পানির গভর্নর ছিল লর্ড ক্যানিং, এবং এই বিদ্রোহের কারণ ছিল এনফিল্ড রাইফেল, ঠিক আছে। এখন এটা নিয়ে একটু তোমাদের ব্যাখ্যা করি যে সিপাহী বিদ্রোহের পেছনের কারণগুলো কি ছিল। এনফিল্ড রাইফেলটা কি, মূলত এই যে সিপাহী বিদ্রোহ, এই বিদ্রোহের আগে যে সকল সিপাহী ছিল তাদেরকে এক ধরনের নতুন অস্ত্র দেওয়া হয়, যেটার নাম হচ্ছে এনফিল্ড রাইফেল। এবং এই যে এনফিল্ড রাইফেল, এই এনফিল্ড রাইফেলে মূলত এক ধরনের জিনিস ব্যবহার করা হতো, ঠিক আছে। এই এক ধরনের জিনিস হচ্ছে যেটা হচ্ছে কার্তুজ। এই কার্তুজ অনেকটা মূলত প্যাকেটের মতো, ঠিক আছে, আমরা প্যাকেট ব্যবহার করি না, এই প্যাকেটের মতো। তাহলে এই প্যাকেটে কি থাকতো, এই প্যাকেটে মূলত যে বন্দুকের যে গুলি আছে না, এই গুলি এবং যে বারুদ, এই বারুদ কিন্তু এই কার্তুজের ভেতরে থাকতো, ঠিক আছে। কার্তুজ জাস্ট একটা প্যাকেটের মতো। তো এই কার্তুজের যে বন্দুক এবং গুলি থাকতো, সেটা যখন সিপাহীরা, এটা তো ছেঁড়ার প্রয়োজন হতো, এবং যখন দাঁত দিয়ে ছিঁড়তো এটার একটা তৈলাক্ত অংশ থাকতো, ঠিক আছে। এই যে তৈলাক্ত অংশটা, এই তৈলাক্ত অংশটা দাঁত দিয়ে ছিঁড়তে হতো। এবং এই যে ব্রিটিশরা কি করেছিল, আমরা জানি যে তারা ভাগ করো শাসন করো নীতির মাধ্যমে আমাদের আলাদা করতো, হিন্দুদের আলাদা করে দিত, মুসলিমদের আলাদা করে দিত, এবং এই দুই যে গোষ্ঠী আছে তারা নিজেরা মারামারি করতো, এবং মাঝখানে স্বার্থ হাসিল করতো ব্রিটিশরা। তো এই যে কার্তুজ, এই কার্তুজের যে চর্বি অংশটা ছিল তৈলাক্ত, এরা যারা মুসলিম সিপাহী ছিল তাদের মধ্যে গুজব ছড়িয়ে দেওয়া হয় যে এই যে কার্তুজের যে তৈলাক্ত অংশটা রয়েছে এটার ভিতরে শূকরের চর্বি দেওয়া আছে। আবার হিন্দু যারা ছিল সেই সকল সিপাহীদের মধ্যে গুজব ছড়িয়ে দেয় যে এই যে কার্তুজের যে তৈলাক্ত অংশ রয়েছে এটাতে মূলত যে গরুর মাংসের চর্বি আছে। তো স্বাভাবিক, আমরা ধর্মের প্রতি আবেগপ্রবণ, আমরা এই জিনিসটা মানবো না। পরবর্তীতে সিপাহীরা কিন্তু এই যে ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ করে। এই সিপাহী বিদ্রোহের আগে থেকেই কিন্তু এক ধরনের আলোচনা চলছিল যে এই অঞ্চলে যারা সিপাহী ছিল তারা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করবে, এবং এটা কিন্তু তারা এই একটা সুযোগ পেয়ে ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ করে এই অঞ্চলকে স্বাধীন করার জন্য ব্রিটিশদের কাছ থেকে। এই ছিল সিপাহী বিদ্রোহ। পরবর্তীতে আমরা দেখি যে 1857 সালের যে 11ই মে সিপাহীরা মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে দিল্লির সম্রাট ঘোষণা করেন। এবং এই যে দ্বিতীয় বাহাদুর শাহ তিনি কিন্তু এই যে দিল্লির যে লাল কেল্লা রয়েছে, এই লাল কেল্লা থেকে কিন্তু তিনি পরবর্তীতে এই সিপাহীদের নিয়ে শাসন চালাতে থাকেন। এবং কোনো ঐতিহাসিকের মতে প্রায় 40 থেকে 50 হাজার সিপাহী কিন্তু এই যে দিল্লিতে চলে গিয়েছিল, ঠিক আছে, এই মুঘল সম্রাট যে দ্বিতীয় বাহাদুর শাহ তাকে মূলত সম্রাট মেনে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য। পরবর্তীতে আমরা দেখি যে ঐক্যের অভাব, টাকা পয়সার অভাব, বা হচ্ছে এই যে যুদ্ধকে নেতৃত্বের অভাবের কারণে কিন্তু বেশি দিন আর ব্রিটিশদের বিরুদ্ধে এই বিদ্রোহ টিকে থাকেনি, ঠিক আছে। পরবর্তীতে একজন ব্রিটিশ সেনাপতি ছিল জন লরেন্স, তার নেতৃত্বে এই সিপাহীদের আক্রমণ করে দিল্লি পুনরুদ্ধার করা হয় জন লরেন্সের নেতৃত্বে, ঠিক আছে। পরবর্তীতে ইংরেজ সেনাপতি হার্টসন ছিল, এই হার্টসন কিন্তু দ্বিতীয় বাহাদুর শাহকে আটক করে, এবং পরবর্তীতে এই দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুন কোন জায়গায়, রেঙ্গুন হচ্ছে মূলত মায়ানমারে, এই যে মায়ানমারে কিন্তু তাকে নির্বাসন শাস্তি দেওয়া হয়, এবং তিনি মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু এই মায়ানমারে কিন্তু তিনি বন্দী অবস্থায় ছিলেন, ঠিক আছে। এই ছিল সিপাহী বিদ্রোহের কাহিনী। তো এই যে বিভিন্ন বিদ্রোহগুলো হয়েছে, এই বিদ্রোহগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকে, এই বিদ্রোহগুলো গুরুত্বপূর্ণ। পাশাপাশি প্রাচীন আমলের আমরা দেখি যে বিভিন্ন ভাইসরয় ছিল, গভর্নর জেনারেল ছিল ব্রিটিশদের, তারা বিভিন্ন রকমের কিন্তু তাদের যে বিভিন্ন সংস্কার এনেছিল। কেউ সতীদাহ প্রথা উচ্ছেদ করেছেন, কেউ পুলিশি ব্যবস্থার প্রবর্তন করেছেন, কেউ ডাক টিকেটের প্রচলন করেছিলেন, টেলিগ্রাফের প্রচলন করেছিলেন, রেলপথের প্রচলন করেছিলেন। এই জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকে, এগুলো খুব ভালো করে দেখে যাবা, ঠিক আছে। তারপরের প্রশ্নে আমরা যাই। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর মহাবিহারের প্রতিষ্ঠাতা কে? গোপাল, ধর্মপাল, মহিপাল বা বিগ্রহপাল? আমরা শশাঙ্ক নামে একজনকে চিনি, ঠিক আছে। শশাঙ্ক, এই শশাঙ্ক কে ছিল? এই শশাঙ্ক ছিল প্রথম রাজা, স্বাধীন বাংলার প্রথম রাজা। বাংলার প্রথম স্বাধীন রাজা ছিল কিন্তু এই যে শশাঙ্ক। এই যে শশাঙ্ক, এই শশাঙ্কের মৃত্যুর পর বাংলাতে এক অরাজক অবস্থা দেখা দেয়। মানে আমরা দেখি কি যে এক রকমের মাতস্যন্যায় অবস্থা দেখা দেয়।
মাতস্সন্যায় কি, ধরো একটা পুকুর আছে, সেই পুকুরে বড় মাছ রয়েছে এবং ছোট মাছ রয়েছে। এই বড় মাছগুলো কি করবে, এই বড় মাছগুলো ছোট যে সকল মাছ রয়েছে এদেরকে একদম গোগ্রাসে গিলে খেয়ে ফেলবে। এই যে মাতস্সন্যায় অবস্থা শশাঙ্কের মৃত্যুর পরে, তখন দেখা যায় কি, তখন দেখা যায় বড় যে সকল রাজারা ছিল তারা ছোট ছোট যে সকল অঞ্চল ছিল এগুলো একদম দখল করে নিচ্ছিল, ঠিক আছে, একদম অরাজক অবস্থা একটা বিরাজ করছিল। এবং তার পরবর্তীতে কিন্তু গোপাল নামে একজন আসেন এবং সর্বসম্মতিক্রমে তিনি হচ্ছে এই রাজসিংহাসন দখল করেন এবং তিনি এই দায়িত্বটা নেন, ঠিক আছে। তো এই যে গোপাল, এই গোপাল ছিল মূলত পাল রাজবংশের প্রতিষ্ঠাতা, গোপাল ছিল পাল বংশের প্রতিষ্ঠাতা, পাল বংশের প্রতিষ্ঠাতা ছিল গোপাল, ঠিক আছে। কিন্তু আমরা দেখতে পাই যে পাল বংশের আবার শ্রেষ্ঠ রাজা ছিল কিন্তু ধর্মপাল, তিনি ছিলেন পাল রাজবংশের শ্রেষ্ঠ রাজা। এবং এই যে পাল রাজবংশ ছিল তারা কিন্তু ছিল বৌদ্ধ ধর্মের, কোন ধর্মের, বৌদ্ধ ধর্মের কিন্তু তারা ছিল। এখন স্বাভাবিক, তারা যেহেতু বৌদ্ধ ধর্মের ছিল তো সেই সময় কিন্তু বৌদ্ধ ধর্মের বিকশিত হবে, ঠিক না, বৌদ্ধ ধর্মের তারা হচ্ছে ইনফ্লুয়েন্স মানুষদের মধ্যে জাগ্রত করবেন, বৌদ্ধ ধর্মকে নিয়ে তাদের ভিতরে আলাদা রকম একটা টান থাকবে। তো এই যে ধর্মপাল, এই ধর্মপাল কিন্তু এই যে সোমপুর মহাবিহার, যেটা নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত, এই সোমপুর মহাবিহার কিন্তু এই ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। এই যে ধর্মপাল কিন্তু এই সোমপুর মহাবিহার মূলত তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এখন আমরা এই যে পাল বংশ নিয়ে চলো আমরা একটু পড়াশোনা করি। বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম হচ্ছে পাল রাজবংশ। এবং এই যে পাল, এই পালরা প্রায় 400 বছর কিন্তু এই বাংলা শাসন করেছিল। বাংলার পাল যে রাজবংশ ছিল এরা মূলত সর্বপ্রথম যে বংশানুক্রমিক শাসন, এই বংশানুক্রমিক শাসন প্রতিষ্ঠা করেছিল এবং এই শাসন প্রতিষ্ঠা করেছিল মূলত গোপাল। বংশানুক্রমিক শাসনটা কি, এই যে ধরো দাদা ছিল, দাদার পরে বাবা আসবে, বাবার পরে তার সন্তান আসবে, এই যে বংশ যে শাসন করবে এই ধারাটা কিন্তু এই পাল রাজবংশের দ্বারা মূলত সূচিত হয়েছিল। পাল বংশের রাজারা ছিল, আমরা বলেছি যে বৌদ্ধ ধর্মের ছিল তারা মূলত, এবং তাদের যে রাজধানী, এই রাজধানী ছিল কিন্তু পাটালিপুত্র। এখন এই যে পাটালিপুত্র কোন জায়গায়, অনেকবার তোমরা পড়েছো বিভিন্ন জায়গায় যে পাটালিপুত্র বিভিন্ন দেশের বিভিন্ন যে বংশ ছিল এই বংশের রাজধানী ছিল। পাটালিপুত্রটা আসলে কোন জায়গায়, পাটালিপুত্রটা হচ্ছে মূলত যে ভারতের যে বিহার রাজ্যের বর্তমান রাজধানী হচ্ছে পাটনা, বিহার রাজ্যের রাজধানী হচ্ছে মূলত পাটনা, ঠিক আছে। বিহার রাজ্যটা কোন জায়গায়, বিহার রাজ্যটা কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে, একটু ম্যাপে সার্চ করে দেখে নাও যে বিহার রাজ্যটা কোন জায়গায়। এই বিহার রাজ্যের বর্তমান রাজধানী হচ্ছে পাটনা। এই পাটনার প্রাচীন নাম কিন্তু ছিল পাটালিপুত্র, ঠিক আছে, অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গে ছিল এই পাটালিপুত্র। এই যে বিহারটা একটু ম্যাপে সার্চ করে দেখো তাহলে মনের ভিতরে গেঁথে যাবে জিনিসটা। তো এই যে পাল রাজবংশ, এই পাল রাজবংশের সর্বশেষ রাজা ছিল মদন পাল, ঠিক আছে। যেহেতু তিনি মদন ছিলেন এই জন্য তো তিনি মানে ক্ষমতা ধরে রাখতে পারবেন না, এইভাবে মনে রাখতে পারো, মদন পাল ছিল সর্বশেষ রাজা। এবং এই যে বাংলায় প্রাচীন ইতিহাসের সর্বাপেক্ষা গৌরবময় যুগ হচ্ছে এই পাল যুগ। পাল যুগকে বাংলার প্রাচীন ইতিহাসের সবচেয়ে গৌরব যুগ বিবেচনা করা হয়। অপরদিকে গুপ্ত যুগকে বলা হয় প্রাচীন ভারতের স্বর্ণযুগ, প্রাচীন পুরো ভারতের স্বর্ণযুগ বলা হয় গুপ্ত যুগকে, এবং বাংলার সর্বাপেক্ষা গৌরবময় যুগ বলা হয় মূলত পাল যুগকে। এখন আমরা যেহেতু ধর্মপাল ছিল পাল রাজবংশের শ্রেষ্ঠ রাজা, তাকে নিয়ে একটু দেখি। তিনি বিক্রমশিলা বৌদ্ধবিহার তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এটি কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই যে বিহারে, ঠিক আছে, বিক্রমশিলা বৌদ্ধবিহার তিনি বিহারে প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে আমরা দেখি যে তিনি নওগাঁ জেলার পাহাড়পুরে সোমপুর মহাবিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার নির্মাণ করেন এবং এটি বিশ্ব ঐতিহ্যের তালিকায় বা ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃতি পায় 1985 সালে, ঠিক আছে। 1985 সালে এই পাহাড়পুর বৌদ্ধবিহার মূলত স্বীকৃতি পায় ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে। পরবর্তী প্রশ্নে আমরা যাই, 5 নং প্রশ্নে। 1948 থেকে 52 সালে ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিনটি পালন করা হতো? একটা আনকমন প্রশ্ন তোমাদের জন্য। দেখো, এই যে পাকিস্তান রাষ্ট্র যখন সৃষ্টি হয়, পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে, উর্দু নাকি বাংলা, এটা নিয়ে কিন্তু প্রথম দিক থেকেই ঝামেলা চলছিল। বাংলাদেশের যে সকল বুদ্ধিজীবীরা ছিল তারা বিভিন্ন যুক্তিতর্ক উপস্থাপন করে, যেহেতু এই অঞ্চলের মানুষের প্রায় 56% মুখের ভাষা ছিল বাংলা। পুরো পাকিস্তানের 56% মুখের ভাষা ছিল কিন্তু বাংলা, ঠিক আছে, পুরো পাকিস্তানের। অপরদিকে মাত্র 3.27% মানুষের মুখের ভাষা ছিল উর্দু। তো তারা যুক্তিতর্ক দেয় বাংলাদেশের যে সকল বুদ্ধিজীবীরা ছিল যে যেহেতু বাংলা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা সেহেতু বাংলাকেই রাষ্ট্রভাষা দেওয়া উচিত, রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা উচিত। তো এই দিকে আমরা কিন্তু একটা প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য ভূমিকা দেখি যার নাম হচ্ছে তমুদ্দুন মজলিস। তমুদ্দুন মজলিস,
এই তমদ্দুন মজলিস প্রতিষ্ঠা করেছিল কে? আমাদের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিল অথবা আবুল কাশেম, ঠিক আছে, তার নেতৃত্বে কিন্তু 1947 সালে এই যে তমদ্দুন মজলিস, এই তমদ্দুন মজলিস গঠন করা হয়। পরবর্তীতে তারা তো বিভিন্ন যুক্তিতর্ক উপস্থাপন করতে থাকে যে পাকিস্তানের রাষ্ট্রভাষা কেন বাংলা হওয়া উচিত। এই যে তমদ্দুন মজলিস, এই তমদ্দুন মজলিস কিন্তু একটা পুস্তিকা প্রকাশ করে, একটা বই প্রকাশ করে। এই বইটার নাম হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, আশা করি দেখা যাচ্ছে, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। এই যে বই বা এই পুস্তিকায় বিভিন্ন মতামত দেওয়া হয় যে কেন হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হওয়া উচিত। তো এই যে তমদ্দুন মজলিস তাদের উদ্যোগে, এবং সেই সময় পূর্ব পাকিস্তানে মুসলিম ছাত্রলীগ নামে একটি দল ছিল, ছাত্রদের দল ছিল, এই দুই দলের উদ্যোগে 1948 সালের 11ই মার্চ, কখন? 1948 সালের 11ই মার্চ একটা ধর্মঘটের বা একটা হরতালের ডাক দেওয়া হয়, ঠিক আছে। এবং এই যে হরতাল, এই হরতালে বিভিন্ন সেই সময় যে প্রমিনেন্ট নেতারা ছিলেন, কাজী গোলাম মাহবুব, শামসুল হক, অলি আহাদ, শেখ মুজিবুর রহমান, এরা কিন্তু অংশগ্রহণ করেন, ঠিক আছে। পরবর্তীতে তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়। এই যে হরতাল ধর্মঘট, এই ধর্মঘট থেকে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়। এবং এই যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, এই গ্রেফতারের প্রতিবাদে পরবর্তী বছর থেকে 1949 সাল থেকে একদম ভাষা আন্দোলনের আগ পর্যন্ত 1951 সাল পর্যন্ত কিন্তু এই যে 11ই মার্চ তাদেরকে গ্রেফতার যে করা হয়েছে, এই গ্রেফতারের কারণে কিন্তু এই 11ই মার্চ প্রতিবাদ স্বরূপ কিন্তু ভাষা দিবস হিসেবে পালিত হতো, ঠিক আছে। প্রতিবাদ স্বরূপ কিন্তু এই ভাষা দিবস হিসেবে এই 11 মার্চকে পালন করা হতো, কারণ এই 11 মার্চ আমাদের যারা প্রমিনেন্ট নেতা ছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তো এই কারণে কিন্তু এই 11 মার্চ 1948 থেকে মূলত এই যে আন্দোলনটা হয়েছিল 1949 থেকে 51 সাল পর্যন্ত, এই 11ই মার্চ ভাষা দিবস হিসেবে পালিত হতো। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এগুলো নিয়ে তো বলার কিছু নাই, এগুলো থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে, যে সরকারই থাকুক না কেন। একটু প্রশ্ন একটু ভিন্ন ধাঁচের আসতে পারে, আগে শেখ মুজিবকে প্রাধান্য দেওয়া হলে এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে প্রাধান্য দেওয়া হতে পারে, বাট এই জিনিসগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। পরবর্তী প্রশ্নে আমরা যাই। মুক্তিযুদ্ধের সময়ে জিয়াউর রহমান কত নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন? 1, 2, 4, 5। এই যে সেক্টর কমান্ডার, আমরা জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে 1 নং সেক্টর, যেটা মূলত চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং ফেনী নদী পর্যন্ত এই 1 নং সেক্টর বিস্তৃত ছিল, এই 1 নং সেক্টরের কিন্তু সেক্টর কমান্ডার ছিল জিয়াউর রহমান এবং রফিকুল ইসলাম। এই সেক্টর কমান্ডারগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। চলো আমরা একটু টেকনিকের মাধ্যমে এই জিনিসগুলো দেখার চেষ্টা করি, ঠিক আছে। এই জিনিসগুলোর টেকনিক ছাড়া শিখলে তুমি আজকে পড়ছো 2 ঘন্টা পর ভুলে যাবা, এখন টেকনিকের মাধ্যমে শিখো, আশা করা যায় যে মনে থাকবে এই জিনিসগুলো। প্রথমে আমরা যাই যে 01 আমার সাথে বলো যে 01। জিতে হচ্ছে জিয়াউর রহমান, রোতে হচ্ছে রফিকুল ইসলাম, সুতরাং জিয়াউর রহমান এবং রফিকুল ইসলাম 1 নাম্বার সেক্টরে। মনে রাখবে কিভাবে? 01। 2 নম্বরে হাই 2 নম্বর মোশাররফ, হাই 2 নম্বর মোশাররফ, ঠিক আছে। হাইতে হচ্ছে হায়দার, মানে হচ্ছে এটিএম হায়দার, এবং মোশাররফ থেকে খালেদ মোশাররফ, এই দুজন ছিল মূলত 2 নম্বর সেক্টরে। মনে রাখবা কিভাবে? হাই 2 নম্বর মোশাররফ। 300 নূর, শতে হচ্ছে শফিউল্লাহ, নূরতে হচ্ছে মূলত নুরুজ্জামান, এই দুইজন ছিল মূলত 3 নং সেক্টরে। 300 নূর, কত নূর? কতশো নূর? 300 নূর। 4 সিআর মানে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো না, 4 মানে হচ্ছে মূলত সিআর দত্ত, এবং এই সিআর দত্ত ছিল 4 নং সেক্টরে। 4 ঠিক আছে। পরবর্তীতে আমরা যাই 500 আলী। কয়শো আলী? 500 আলী। এবং এই যে শওকত আলী, এই শওকত আলী ছিল মূলত 5 নং সেক্টরে। 6 নং সেক্টরে বাঁশিতে 6 ছিদ্র। বাঁশিতে কতটি ছিদ্র? বাঁশিতে 6টি ছিদ্র, ঠিক আছে। এবং এই বাঁশি থেকে মনে রাখবা বাশার, উইং কমান্ডার MK বাশার, এবং তিনি ছিল 6 নং সেক্টরে। 7 কানা, কয় কানা? 7 কানা, ঠিক আছে। তো এই কাতে হচ্ছে কাজী নুরুজ্জামান, নাতে হচ্ছে নাজমুল, ঠিক আছে। কাজী নুরুজ্জামান, নাজমুল, তারা হচ্ছে 7 কানা, ঠিক আছে। 7 কানা দিয়ে তাদের নাম মূলত মনে রাখতে পারো। পরবর্তীতে O8 মন, ডাকবা এভাবে O8 মন। ওতে হচ্ছে ওসমান, মনতে হচ্ছে মূলত মঞ্জুর, তারা ছিল 8 নং সেক্টরে। 9 জল, কয় জল? 9 জল, 9 নং সেক্টরে ছিল, তাহলে জলিল, মেজর জলিল ছিল 9 নং সেক্টরে। 10 শূন্য, 10 আমরা জানি যে এটা মূলত নৌ কমান্ডারদের দ্বারা পরিচালিত ছিল, এবং 10 নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না, ঠিক আছে, অস্থায়ী ছিল এটা। 11 হাত গামছা, কত হাত গামছা? 11 হাত গামছা। তো এখানে ছিল হচ্ছে হাতে হচ্ছে হামিদুল্লাহ এবং ততে হচ্ছে তাহের। হামিদুল্লাহ এবং তাহের ছিল 11 নং সেক্টরে।
এভাবে কিন্তু টেকনিক দিয়ে জিনিসগুলো মনে রাখতে পারো, আদারওয়াইজ এগুলো মনে রাখা খুবই কষ্ট। ঠিক আছে, এভাবে দু একবার ট্রাই করলে দেখবে যে হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই জিনিসগুলো দিয়ে এই জিনিসটা একবার জাস্ট রিভিশন করে নিতে পারো সেক্টর কমান্ডারগুলো, তাহলে আশা করি যে হয়ে যাবে। পরবর্তী প্রশ্নে 2026 সালে চিকিৎসাবিদ্যায় স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে নিচের কোন মেডিকেল কলেজকে? এই যে স্বাধীনতা পুরস্কার, এই স্বাধীনতা পুরস্কার দেওয়া শুরু হয় 1977 সাল থেকে। ঠিক আছে, এবং এই যে স্বাধীনতা পুরস্কার, এই স্বাধীনতা পুরস্কার দিয়ে দেওয়া প্রচলন শুরু করেছিলেন মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং আরেকটি পদক বা পুরস্কারের কথা বলা যেতে পারে যে 21শে পদক। এই 21শে পদক কিন্তু তার এক বছর আগে অর্থাৎ 1976 সাল থেকে দেওয়া হয়, এবং এই 21শে পদকও জিয়াউর রহমান দেওয়ার প্রচলন শুরু করেন। এবং 2026 সালে চিকিৎসাবিদ্যায় যেই প্রতিষ্ঠানটি মূলত স্বাধীনতা পুরস্কার লাভ করেছে সেটি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ বা ডিএমসি। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো আমরা এখন স্বাধীনতা পুরস্কার থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের দাগিয়ে দিচ্ছি, এগুলো খুব ভালো করে দেখবে, সবগুলো পরে এগুলোকে বেশি প্রাধান্য দিবে। প্রথম, বেগম খালেদা জিয়া, তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে বাংলাদেশের যে স্বাধীনতা, গণতন্ত্র এবং নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ। ফৌজদারহাট ক্যাডেট কলেজকে দেওয়া হয়েছে মূলত মুক্তিযুদ্ধে অবদানের জন্য, গুরুত্বপূর্ণ। মেজর মোহাম্মদ আব্দুল জলিলকে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধে অবদানের জন্য, গুরুত্বপূর্ণ। অধ্যাপক ডক্টর জহুরুল করিমকে দেওয়া হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তিতে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে আমরা দেখেছি যে চিকিৎসাবিদ্যায় দেওয়া হয়েছে। ডক্টর আশরাফ সিদ্দিকীকে দেওয়া হয়েছে সাহিত্যে। ঠিক আছে, ডক্টর আশরাফ সিদ্দিকীকে দেওয়া হয়েছে সাহিত্যে। এ কে এম হানিফ সংকেত, এ কে এম হানিফ, যার ডাকনাম হচ্ছে হানিফ সংকেত, তাকে দেওয়া হয়েছে সংস্কৃতিতে। আমরা দেখতাম তিনি কিভাবে সুন্দরভাবে একদম আঞ্চলিকতার দিয়ে বা আঞ্চলিকতার যে সৌন্দর্য হতে পারে এই জিনিসটা দিয়ে গ্রামীণ ভাষায় কিভাবে হচ্ছে এই যে ইত্যাদি নামে একটি অনুষ্ঠান তিনি পরিচালনা করতেন। ঠিক আছে, এবং এই যে এ কে এম হানিফ বা হানিফ সংকেত, তাকে কিন্তু সংস্কৃতিতে এই বছর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। বশির আহমেদকে দেওয়া হয়েছে সংস্কৃতিতে। জোবেরা রহমান লিনুকে দেওয়া হয়েছে কিরাতে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন বা PKSF-কে দেওয়া হয়েছে পল্লী উন্নয়নে, এটা একটু মাথায় রাখতে পারো। ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে দেওয়া হয়েছে সমাজ সেবায় বা জনসেবায়, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পরবর্তীতে আমরা যদি দেখি SOS চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, তাদেরকে দেওয়া হয়েছে সমাজসেবা বা জনসেবায়। মোহাম্মদ সাইদুল হককে দেওয়া হয়েছে সমাজসেবা বা জনসেবায়। পরবর্তীতে গণস্বাস্থ্য কেন্দ্রকে দেওয়া হয়েছে সমাজসেবা বা জনসেবায়। এটি মূলত যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তারই একটি প্রতিষ্ঠান। মাহেরিন চৌধুরী, আমরা দেখেছি যে মাইলস্টোনে কিভাবে তিনি শিক্ষার্থীদের জীবন বাঁচিয়েছিলেন এবং সরকার তার প্রতি যে কৃতজ্ঞতা স্বরূপ তাকে কিন্তু মরণোত্তর সমাজসেবা বা জনসেবায় স্বাধীনতা পুরস্কার দিয়েছে, এটা গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবে। কাজী ফজলুর রহমানকে জনপ্রশাসনে, মোহাম্মদ আব্দুল বাকিকে গবেষণা ও প্রশিক্ষণে, ডক্টর AM রহিমকে গবেষণায়, অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়াকে গবেষণায় এবং আব্দুল মুকিত মজুমদারকে দেওয়া হয়েছে মূলত পরিবেশ সংরক্ষণে, গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবে। স্বাধীনতা পুরস্কারগুলো আমরা দেখলাম। পরবর্তী প্রশ্নে আমরা যাই। ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তার উদ্দেশ্যে জাতিসংঘের কোন সংস্থা সৃষ্টি করা হয়েছে? দেখো এখানে আমরা দেখতে পাই যে এই যে ইউএনডিপি মানে হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটি মূলত যে বিশ্বের বিভিন্ন দেশ তাদের যে অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন, গণতন্ত্র এই জিনিসগুলো নিয়ে মূলত এই ইউএনডিপি কাজ করে। পরবর্তীতে UNFPA, ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস। ঠিক আছে, UNFPA এর পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস। ঠিক আছে, এই যে ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস, পপুলেশন মানে হচ্ছে জনসংখ্যা, তো এই যে UNFPA রয়েছে এটি মূলত যে বিশ্বের বিভিন্ন দেশের জনসংখ্যা, তার বন্টন, বিশেষ করে যে নারী রিলেটেড বিভিন্ন জিনিস নিয়ে তারা কাজ করে। নারীদের কিভাবে অংশগ্রহণ হচ্ছে, কতটুকু নারীরা বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারছে, এই জিনিসগুলো নিয়ে মূলত এই যে UNFPA এটি মূলত কাজ করে। UNHCR, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি। রিফিউজি মানে কি? রিফিউজি মানে হচ্ছে মূলত শরণার্থী, ঠিক না? রিফিউজি মানে হচ্ছে শরণার্থী, অর্থাৎ এই যে UNHCR রয়েছে এটি মূলত বিশ্বের বিভিন্ন দেশের যে শরণার্থী রয়েছে এই শরণার্থীদের নিয়ে মূলত কাজ করে থাকে। অপরদিকে আমরা যদি এই যে UNRWA এই জিনিসটার দিকে একটু খেয়াল রাখি, UNRWA এর পুনরূপ কি? ইউনাইটেড নেশনস RWA, রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি, ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি
ফর দ্য প্যালেস্টাইন রিফিউজিস। কাদের জন্য? ফর দ্য প্যালেস্টাইন রিফিউজিস, ফর দ্য প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট। এটার পুরো নাম হচ্ছে এটা, ইন দ্য নিয়ার ইস্ট। এই যে UNRWA, এই যে সংগঠনটি, এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে 1948 সালের যে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল এই যুদ্ধের পরে। এবং এই যে 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধ, এই আরব ইসরায়েল যুদ্ধে কিন্তু ইসরায়েল জয়লাভ করেছিল, একচ্ছত্রভাবে জয়লাভ করেছিল, এবং যার ফলে ইসরায়েল কিন্তু ফিলিস্তিনের বিভিন্ন ভূখণ্ড দখল করে নেয়। যার কারণে কিন্তু এই যে ফিলিস্তিনের অনেক মানুষ, প্রায় লক্ষাধিক মানুষকে কিন্তু বাস্তুচ্যুত হতে হয়েছে এবং শরণার্থী হতে হয়েছে। এই যে শরণার্থীগুলো ছিল, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের চিকিৎসা, এই জিনিসগুলো নিয়ে কাজ করার জন্য জাতিসংঘ একটা স্পেশালাইজড প্রতিষ্ঠান গঠন করে, যেটার নাম হচ্ছে UNRWA। সুতরাং এই যে UNRWA, এটি মূলত যে ফিলিস্তিনের যে শরণার্থী ছিল তাদেরকে নিয়ে মূলত কাজ করার জন্য গঠন করা হয়েছিল 1948 সালের যে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল এই আরব ইসরায়েল যুদ্ধের পরে। সুতরাং এটার উত্তর হবে UNRWA। আশা করি বুঝতে পেরেছো বিষয়গুলো। তারপরের প্রশ্নে আমরা যাই, একখণ্ড বরফ উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন কি হবে? খেয়াল করো, এখানে ধরো তোমার কাছে অনেক সময় হয় না, আমাদের রমজানে ছিল, রমজানে আমরা একটা জগের ভিতরে কি করতাম, যে বড় এক খণ্ড বরফ আমরা কি করতাম, এটারে ঢেলে দিতাম এবং দেখতাম যে পানি খুব অনেক বেশি বাড়ে নাই, কিন্তু খুব কম বাড়ছে। তো এক খণ্ড যদি তোমার কাছে বরফ থাকে, এই বরফটা তুমি যদি উত্তপ্ত করো, ঠিক আছে, গরম করো, গরম করে যদি তুমি দেখো বা মগে রাখো, তাহলে কিন্তু এই যে পানির পরিমাণ কিন্তু কমবে, কখনোই পানির পরিমাণ বাড়বে না। বরফ থেকে যদি সেটাকে উত্তপ্ত করে তুমি যদি পানি করো, অবশ্যই সেই বরফের যে পানির পরিমাণ, সে পানির পরিমাণ কিন্তু কমবে বরফের তুলনায় কিন্তু সেই পানির পরিমাণ কমবে। সুতরাং এখানে উত্তর হবে কমবে। এটা জাস্ট হচ্ছে বলতে পারো যে আইকিউ টাইপের প্রশ্ন বা সাধারণ বিজ্ঞানের প্রশ্ন। আমরা মাঝে মধ্যে গুচ্ছতে সাধারণ বিজ্ঞানের জিনিসগুলো দেখতে পাই, এই জন্য এই প্রশ্নটা দেওয়া হয়েছিল, যাতে তোমরা একটু চিন্তা ভাবনা করতে পারো, ঠিক আছে, যাতে একটু চিন্তা ভাবনা করে উত্তর দিতে পারো। পরবর্তী প্রশ্নে আমরা যাই, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে নিচের কোন ভিটামিন? এই যে রক্ত জমাট বাঁধে আমাদের, এই যে রক্ত জমাট বাঁধে, এটার ক্ষেত্রে সাহায্য করে ভিটামিন কে। ঠিক আছে, ভিটামিন কে হচ্ছে আমাদের মূলত রক্ত যে জমাট, এই জমাট বাঁধতে সহায়তা করে। এখন অন্যান্য যে সকল ভিটামিনগুলো রয়েছে, এই ভিটামিনগুলোর কাজ কি, এই ভিটামিনগুলো কি কাজ করে, চলো আমরা একটু দেখি। ভিটামিন যে এ রয়েছে, এই ভিটামিন এ হচ্ছে আমাদের চোখের স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যকীয়। ভিটামিন B1 আমরা জানি যে এই যে এই ভিটামিন বি হচ্ছে প্রায় 8 প্রকারের, ঠিক আছে, এই 8 প্রকার ভিটামিনকে একসাথে বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স। তো এই যে ভিটামিন B1, এটি হচ্ছে রক্তের যে শর্করা ভাঙার জন্য অত্যাবশ্যকীয় এনজাইম উৎপাদন করে। আমরা যে খাবারটা খাই, ভাত খাচ্ছি, ভাতে তো আমরা শর্করা থাকে, এই শর্করাটা যে ভাঙার জন্য যে এনজাইম দরকার, এই এনজাইম মূলত এই ভিটামিন B1 উৎপাদন করে। ভিটামিন B2 মূলত শরীরের যে কোষের বৃদ্ধি ও বিকাশ এবং খাদ্যকে বিপাক করতে বা পরিপাক করতে সাধারণত সহায়তা করে। ভিটামিন B5 এটি মূলত শক্তি এবং হরমোন উৎপাদনের জন্য প্রয়োজনীয়। ভিটামিন B9 এটি মূলত আমাদের যে ডিএনএ এবং আরএনএ এটি তৈরির জন্য মূলত গুরুত্বপূর্ণ। ডিএনএ এর পুনরূপ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ এর পুনরূপ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। ভিটামিন সি এটি আমাদের যে হাড়ের সুস্থতা, আমাদের যে আয়রন শোষণ এবং আমাদের যে ইমিউনিটি সিস্টেম এটাকে ভালো করে, অর্থাৎ আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এই রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য এই ভিটামিন সি সাধারণত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই জিনিসগুলো থেকে সচরাচর 2-1টা প্রশ্ন দেখা যায়, খুব বেশি যে গুরুত্বপূর্ণ বিষয়টা এমন না, বাট দেখে যাওয়া ভালো বিজ্ঞানের সচরাচর যে জিনিসগুলো আছে। পরবর্তী প্রশ্নে 11 নং প্রশ্নে, অলিম্পিক পতাকায় কয়টি রিং থাকে? এই যে দেখো, এখানে হচ্ছে অলিম্পিকের যে পতাকাটাই রয়েছে, এই অলিম্পিকের পতাকা। এখন রিংগুলো গুলো দেখো যে কয়টা রিং আছে। নীল একটি দেখতে পাচ্ছি, হলুদ, কালো, সবুজ এবং লাল, অর্থাৎ 5টি রিং কিন্তু থাকে। এবং এই যে অলিম্পিকের পতাকায় সাধারণত 5টি মূলত রং থাকে। এখন এই যে এই অলিম্পিকের আধুনিক অলিম্পিকের জনক হচ্ছে কিন্তু ব্যারন পিয়েরে দা কুবার্তো। আধুনিক অলিম্পিকের জনক কিন্তু এই যে ব্যারন পিয়েরে দা কুবার্তো, এবং তিনিই কিন্তু এই যে 1913 সালের দিকে এই যে
আধুনিক অলিম্পিকের বা ওই যে অলিম্পিকের যে পতাকা, এই পতাকাটা কিন্তু তিনি অঙ্কন করেছিলেন। এবং এই যে 5টা রিং দেখতে পাচ্ছ না, এই 5টা রিং কিন্তু মূলত 5টা মহাদেশকে নির্দেশ করে। এবং মহাদেশগুলোর ভিতরে যে ঐক্য রয়েছে, আমাদের ভিতরে যে কোনো দ্বন্দ্ব নেই, আমাদের ভিতরে কোনো জন্য বৈষম্য নেই, এই জিনিসটা কিন্তু এই যে 5টা রং, এই 5টা রং কিন্তু এই যে একসাথে দেখো জোড়া লাগানো আছে। জোড়া লাগানো মানে কি, আমাদের যে মহাদেশগুলো রয়েছে আমরা একে অপরের থেকে ভিন্ন না, আমাদের সব দিক থেকে আমরা মিলে রয়েছি। এশিয়া আফ্রিকার কোনো ভিন্ন নাই, ইউরোপ আমেরিকার ভিতরে কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে। তো এই যে মহাদেশগুলোর ভিতরে যে ঐক্য, এই ঐক্যটা মূলত এই যে 5টা রিং, এই 5টা রিং মূলত তুলে ধরে থাকে। এবং অলিম্পিকের যে পতাকা, এই পতাকায় মূলত 5টি রিং থাকে। এবং আধুনিক অলিম্পিকের জনক কিন্তু ব্যারন পিয়েরে দা কুবার্তো, তিনিই কিন্তু এই যে অলিম্পিকের যে পতাকা, এই অলিম্পিকের পতাকা অঙ্কন করেছিলেন 1913 সালের দিকে। পরবর্তী প্রশ্নে, যুক্তিবিদ্যার জনককে? প্লেটো, অ্যারিস্টটল, জোসেফ নাকি আই.এম. কপি? এই যে যুক্তিবিদ্যার জনক হচ্ছেন অ্যারিস্টটল, আমরা সবাই জানি, ঠিক আছে। যুক্তিবিদ্যার জনক হচ্ছেন অ্যারিস্টটল। এবং অ্যারিস্টটলই কিন্তু সর্বপ্রথম যুক্তিবিদ্যাকে একটি বিদ্যা হিসেবে উপস্থাপন করেন। এবং তিনি বলেন যে আমরা যদি চিন্তা করতে পারি ভালোভাবে, তাহলে কিন্তু আমরা যদি যে লজিক রয়েছে, আমাদের যে যুক্তি রয়েছে, সেই যুক্তির প্রবলেমগুলো কোন জায়গায়, যুক্তির সমস্যাগুলো কোন জায়গায়, সেটা কিন্তু আমরা জানতে পারবো, আমরা যদি চিন্তা করতে পারি ভালোভাবে, স্বাধীনভাবে। অপরদিকে প্লেটোকে আমরা দেখি তিনি দর্শনের ক্ষেত্রে ভালো ভূমিকা রেখেছিলেন। তিনি দর্শনের জনক না, কিন্তু দর্শনের ক্ষেত্রে তিনি ভালো ভূমিকা রেখেছিলেন। তিনি বলতেন যে একজন মানুষের মোরালিটি থাকা উচিত, তার ভার্চুয়াস হওয়া উচিত, একজন ভালো শাসক থাকা উচিত, এই জিনিসগুলো সম্পর্কে তিনি ধারণা দিয়েছিলেন, ঠিক আছে। অপরদিকে এই যে আই.এম. কপি মূলত তিনি যে আধুনিক যে যুক্তিবিদ্যা তিনি লেখালেখি করতেন, ঠিক আছে। এবং তার একটি বই আছে ইন্ট্রোডাকশন টু লজিক, তার একটি বিখ্যাত বই আছে ইন্ট্রোডাকশন টু লজিক। এবং তিনি আধুনিক যে যুক্তিবিদ্যা নিয়ে তিনি খুব লেখালেখি করেন, ঠিক আছে। এবং তার বই হচ্ছে ইন্ট্রোডাকশন টু লজিক। পরবর্তী প্রশ্নে, যুক্তিবিদ্যাকে বিজ্ঞান ও কলা উভয়ই বলেছে কোন যুক্তিবিদ? খেয়াল করো এখানে যে বিজ্ঞান এবং কলা, বিজ্ঞান মানে কি, বিজ্ঞান কখন হয়? বিজ্ঞান একটা সাবজেক্ট তখনই হয় যখন সেখানে অবজারভেশন থাকে, অর্থাৎ আমরা গভীরভাবে সেই জিনিসগুলো পর্যবেক্ষণ করি, কি আছে এই জিনিসগুলোতে, ঠিক আছে। পর্যবেক্ষণ করার পরে আমরা বিভিন্ন কারণ নিয়ে চিন্তা ভাবনা করি, এটা যদি হয়ে থাকে কোন কারণে হয়েছে, কেন হয়েছে, তারপর আমরা সেটা সম্পর্কে গবেষণা করি, ঠিক আছে, রিসার্চ করি সেই জিনিসগুলো নিয়ে। পরবর্তীতে সেখান থেকে যদি ভুল হয়, ভুলগুলো সংশোধন করি, পরবর্তীতে আমরা কি করি, ফলাফলে পৌঁছাই। এই বিজ্ঞানের ক্ষেত্রে এই জিনিসগুলো লাগে, রিসার্চ লাগে, অবজারভেশন লাগে, তারপর কোনো যদি ভুল হয়, ভুলের কারণগুলো অনুসন্ধান করা লাগে। আবার কলা হচ্ছে মূলত কোন একটা জিনিস আছে, সেটাকে আমরা কিভাবে বাস্তবায়ন করব, সেটা হচ্ছে মূলত কলা। এবং এই যে যুক্তিবিদ্যা, এই যুক্তিবিদ্যাকে বিজ্ঞানও বলেছেন আবার কলাও বলেছেন। এটি বলেছেন মূলত জে.এস. মিল বা জন স্টুয়ার্ট মিল, ঠিক আছে। এই জে.এস. মিল তিনি বলেছেন যে যুক্তিবিদ্যা হচ্ছে মূলত সকল বিজ্ঞানের বিজ্ঞান, আবার সকল কলার কলা, ঠিক আছে। মানে একদম বিজ্ঞানের সবচেয়ে উপরের বিজ্ঞান হচ্ছে যুক্তিবিদ্যা, আবার বিজ্ঞানের সবচেয়ে উপরের মানে কলার সবচেয়ে উপরের কলা হচ্ছে মূলত এই যে যুক্তিবিদ্যা রয়েছে, এই যুক্তিবিদ্যা। জে.এস. মিল কিন্তু এই যে যুক্তিবিদ্যাকে বিজ্ঞান এবং কলা বলেছেন। বেনও সাধারণত এই জিনিসটাকে সাপোর্ট করেছিলেন, কিন্তু এই যে হ্যামিল্টন বলেছেন যে যুক্তিবিদ্যা হচ্ছে শুধুমাত্র বিজ্ঞান, যুক্তিবিদ্যা হচ্ছে শুধুমাত্র বিজ্ঞান। এবং এই যে অ্যালড্রিস বলেছেন যে যুক্তিবিদ্যা কোনো বিজ্ঞান না, যুক্তিবিদ্যা হচ্ছে শুধুমাত্র। এবং এই যে জে.এস. মিল তিনি কিন্তু একটা থিওরি দিয়েছিলেন, ঠিক আছে, যার নাম হচ্ছে আরোহ পদ্ধতি। যার নাম কি? আরোহ পদ্ধতি। এখন যাদের যুক্তিবিদ্যা ছিল না তারা একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করো যে আরোহ পদ্ধতিটা কি। ধরো তোমার যে এই যে আরোহ পদ্ধতি, এর মাধ্যমে কি হয় যে আমরা ছোট ছোট জিনিসগুলোর মাধ্যমে একটা বড় আমরা সমাধানে পৌঁছাই। ধরো তুমি দেখলে যে কাক আছে, এই কাক হচ্ছে কালো, তুমি দেখলে এটা। আবার তোমার ছোট ভাই সেও দেখলো যে কাক কালো, এবং তোমার যে পাড়ার মানুষ আছে সেও দেখলো যে কাক কালো, ঠিক আছে। তো আমরা একটা মানে এই যে ছোট ছোট জিনিসগুলোর মাধ্যমে আমরা একটা সমাধানে পৌঁছাতে পারি না যে পৃথিবীর সব কাক হচ্ছে কালো। তো এই যে পদ্ধতি, ছোট ছোট জিনিসগুলোর মাধ্যমে আমরা একটা বড় সমাধানে পৌঁছাই, যেটার নাম হচ্ছে আরোহ পদ্ধতি। এই আরোহ পদ্ধতি কিন্তু এই জে.এস. মিল বা জন স্টুয়ার্ট মিল মূলত এই ধারণা দিয়েছিলেন, ঠিক আছে। তো এই যে জে.এস. মিল তিনি কিন্তু বলেছিলেন যে যুক্তিবিদ্যা হচ্ছে একই সাথে বিজ্ঞান এবং কলা। তারপরের প্রশ্নে আমরা যাই, মন্ত্রিসভা গঠিত হয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে? আমরা রিসেন্টলি আমাদের যে মন্ত্রিসভা গঠন হতে দেখেছি, তো সংবিধানের যে 55(1) অনুচ্ছেদ, এই 55(1) অনুচ্ছেদ অনুসারে মূলত এই যে মন্ত্রিসভা গঠন হয়ে থাকে। অপরদিকে 65 নং অনুচ্ছেদ অনুযায়ী মূলত যে জাতীয় সংসদ, এই জাতীয় সংসদ হচ্ছে মূলত
65 নং অনুচ্ছেদ অনুযায়ী প্রতিষ্ঠিত হয়। জাতীয় সংসদ, জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা আছে 65 নং অনুচ্ছেদে। 77 নং অনুচ্ছেদে রয়েছে ন্যায়পাল গঠনের কথা, এবং 95 নং অনুচ্ছেদে কি রয়েছে? 95 নং অনুচ্ছেদে রয়েছে মূলত প্রধান বিচারপতির কথা, প্রধান বিচারপতির নিয়োগের কথা রয়েছে 95 নং অনুচ্ছেদে। প্রধান বিচারপতির নিয়োগ, প্রধান বিচারপতি নিয়োগের কথা বলা আছে মূলত 95 নং অনুচ্ছেদে। এখন তোমাদের জন্য একটা কুইজ থাকলো, ঠিক আছে, যে এই যে টেকনোক্রেট মন্ত্রী আমরা দেখতে পেয়েছি, যে আমাদের যে বিভিন্ন টেকনোক্রেট মন্ত্রী আমরা দেখলাম, এই যে টেকনোক্রেট মন্ত্রী, এই টেকনোক্রেট মন্ত্রী গঠনের কথা সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা আছে? এটা তোমাদের জন্য কুইজ থাকলো, এটা তোমরা হচ্ছে কমেন্টে বলবা। টেকনোক্রেট মন্ত্রীর কথা সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা আছে, এটা তোমাদের জন্য কুইজ। এবং বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি চাইলে মানে কত শতাংশ টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ দিতে পারবেন, এইটার কথা তোমরা হচ্ছে কমেন্টে বলবে, এটা হচ্ছে তোমাদের কুইজ, ঠিক আছে। তারপরে আমরা যাই, বাংলাদেশে বাস করে না এরূপ উপজাতি কোনটি? এখন আমরা এই যে গারোরা কোথায় বসবাস করে? গারোরা বসবাস করে, একদম আমার এখনো মুখস্থ আছে, যে নেত্রকোনা, ময়মনসিংহ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর এবং টাঙ্গাইল জেলায়। নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর এবং টাঙ্গাইল জেলায় কিন্তু এই যে গারোরা বসবাস করে, ঠিক আছে। সাঁওতালরা কোথায় বসবাস করে? এটা একটা টেকনিক দিয়ে মনে রাখতে পারো, যে রাজশাহীর বিডিআরকে, রাজশাহীর বিডিআরকে সাঁওতালরা ভয় পায়। রাজশাহীর বিডিআরকে সাঁওতালরা ভয় পায়। তাহলে এখানে কি আসবে? আসবে রাজশাহী। বিডিআর মানে হচ্ছে, বি মানে হচ্ছে বগুড়া, ডি মানে হচ্ছে দিনাজপুর, আর মানে হচ্ছে রংপুর। তার মানে সাঁওতালরা বসবাস করে রাজশাহীতে, বগুড়া, দিনাজপুর এবং রংপুরে। এই যে মোরংরা সাধারণত বান্দরবানে বসবাস করে, ঠিক আছে, বান্দরবানে এই মোরংরা বসবাস করে। অপরদিকে এই যে মাউরি রয়েছে, ঠিক আছে, মাউরি, এই মাউরি কিন্তু নিউজিল্যান্ডে বসবাস করে। মাউরি কোথায়? মাউরি মূলত নিউজিল্যান্ডে বসবাস করে। সুতরাং এরা তো বাংলাদেশের না, বাংলাদেশের উপজাতি এটা না, সুতরাং উত্তর হবে মাউরি। আরও কিছু উপজাতি আছে যারা বাংলাদেশের বাহিরে বসবাস করে, এবং এরকম একটা প্রশ্ন থাকে যে পরীক্ষায়, যে নিচের কোন উপজাতি বাংলাদেশে বসবাস করে না? চলো আমরা দেখি যে এই যে মণিপুর, মাউরি, এই মাউরি বাদে আর কি কি উপজাতি রয়েছে। আমরা দেখব যে মূলত রয়েছে নাগা। এই যে নাগা উপজাতি, এরা আমরা জানি যে নাগাল্যান্ড কোন জায়গায়, আমরা একটু আগে পড়ে আসছি না 2 নম্বর এমসিকিউতে, নাগাল্যান্ড ভারতে। সুতরাং এই যে নাগা উপজাতি, এই নাগা উপজাতি ভারতে বসবাস করে। এর পাশাপাশি কিন্তু মায়ানমারেও কিছু উপজাতি, এই নাগা উপজাতি দেখা যায়। সুতরাং ভারত এবং মায়ানমারে এই নাগা উপজাতি বসবাস করে। কাফির উপজাতি, কাফির, কাফির কারা? কাফির পাকিস্তান এবং আফগানিস্তান, ঠিক আছে। তো এই যে কাফির উপজাতি, এই কাফির উপজাতি হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানে বসবাস করে। কিভাবে মনে রাখতে পারো? এই যে পাকিস্তান এবং আফগানিস্তান সম্প্রতি যুদ্ধ করছে, এবং তারা উভয় হচ্ছে কাফির, এই জন্য তারা যুদ্ধ করছে, ঠিক না? এইভাবে মনে রাখতে পারো। এই পাকিস্তান আফগানিস্তানের যে হিন্দুকুশ পর্বতমালা রয়েছে, এই হিন্দুকুশ পর্বতমালায় কিন্তু এই কাফির উপজাতি বসবাস করে। তারপরে রয়েছে জুলু, ঠিক আছে, এই জুলু বসবাস করে। ছেলেদের জন্য বলি যে এবি ডিভিলিয়ার্স মূলত যেই টিমে খেলে সেই দেশে মূলত এই জুলু বসবাস করে। সুতরাং জুলু বসবাস করে দক্ষিণ আফ্রিকায়, ঠিক না? এবি ডিভিলিয়ার্স তো দক্ষিণ আফ্রিকায় খেলে। সুতরাং এই যে জুলু বসবাস করে দক্ষিণ আফ্রিকায়। এবং অনেকগুলো অপশনের ক্ষেত্রে দেখা যায় যে এরকম একটা প্রশ্ন থাকে, বাংলাদেশে নিজের কোন উপজাতি বসবাস করে না? এই অপশনগুলো থাকে, মাউরি, নাগা, কাফির এবং জুলু, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে আমরা যাই, মানবাধিকার দিবস পালিত হয় কোন তারিখে? এই যে 9ই আগস্ট, 9ই আগস্ট হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস। বিশ্ব আদিবাসী দিবস, 9ই আগস্ট কোন দিবস? বিশ্ব আদিবাসী দিবস। তারপরে যদি দেখি যে 1লা মে, এটা তো সবাই জানি আমরা, 1লা মে হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে ডে, এই জন্য আমি এটা লিখলাম না। 16ই সেপ্টেম্বর হচ্ছে ওজোন স্তর রক্ষা দিবস। ওজোন স্তর রক্ষা দিবস। ওজোন স্তর কি?
ওজনের স্তর হচ্ছে মূলত যে সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি আসে এটা থেকে মূলত পৃথিবীকে রক্ষা করে, এবং এই যে অতি বেগুনি রশ্মি এর মাধ্যমে কিন্তু মানুষের ক্যান্সার বা অন্যান্য কিন্তু রোগ হয়ে যেতে পারে। এই রোগবালাই থেকে মূলত এই যে আমাদের একটা স্তর রয়েছে ওজনের স্তর, এই সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মিগুলো আসে যেগুলো আমাদের জন্য ক্ষতিকর, এই যে ওজনের স্তর, এই ওজনের স্তর কিন্তু এই অতি বেগুনি রশ্মিগুলোকে মূলত আটকিয়ে দেয়। এবং এই যে ওজনের স্তর যে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ক্ষতিগ্রস্ততা যাতে না হয় এবং মানুষ যাতে কেন ওজনের স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোন কোন কারণে তাদের হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে সচেতন হয়। এজন্য 16ই সেপ্টেম্বর কিন্তু ওজনের স্তর রক্ষা দিবস পালন করা হয়। অপরদিকে মানবাধিকার দিবস হচ্ছে 10ই ডিসেম্বর, এবং আমরা দেখতে পাই যে 1948 সালের কিন্তু 10ই ডিসেম্বর কিন্তু এই যে জাতিসংঘের যে মানবাধিকার সনদ রয়েছে সেটি কিন্তু স্বাক্ষরিত হয়, এবং যেহেতু 10ই ডিসেম্বর স্বাক্ষরিত হয়েছে এবং 10ই ডিসেম্বর থেকে কিন্তু মানবাধিকার দিবস পালিত হয়। এই যে দিবস যেগুলো রয়েছে এগুলো একটু দেখে যাও, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। পরবর্তীতে সবচেয়ে হট টপিক আমাদের এখন যে প্রণালী, যুদ্ধের পরে আমরা এই জিনিসগুলো নিয়ে প্রচুর পরিমাণে জিনিস দেখছি, এবং আমরা একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে হরমুজ প্রণালী কেন গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই যে হরমুজ প্রণালী সংযুক্ত করেছে, কোন কোন সাগরকে সংযুক্ত করেছে, আমরা এখন এটার উত্তর দিব না, আমরা চলো ম্যাপে যাই। আশা করি যে ম্যাপটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, যদি ম্যাপ বোঝা না যায় আবারও টেবিলের উপরে তোমার যে মানচিত্র আছে সেই মানচিত্রের দিকে তাকাও। ঠিক আছে, প্রণালী কি এই জিনিসটা যদি একটু ব্যাখ্যা করি, প্রণালী হচ্ছে এমন একটা সংকীর্ণ জায়গা, সংকীর্ণ জলপথ। ঠিক আছে, সংকীর্ণ জলপথ যেটা হচ্ছে মূলত দুটি যে স্থলভাগ থাকে এই স্থলভাগকে আলাদা করে এবং দুটা বৃহত্তর জলরাশিকে একত্রিত করে, অর্থাৎ দুইটা বড় বড় জলরাশির মধ্যে প্রণালী হচ্ছে একটা সংকীর্ণ ছোট্ট একটা জায়গা। ঠিক আছে, এখন এই যে ম্যাপটা খেয়াল রাখো, ম্যাপটা একটু বুঝে নিও, যদি বোঝা না যায় তোমার যে ম্যাপ আছে ম্যাপের দিকে খেয়াল করো। এই যে এই জায়গাটাকে বলা হয় একদম মানে সবচেয়ে সরু অংশটা মাত্র 33 কিলোমিটার প্রশস্ত। এই যে এই জায়গাটা, এই যে ছোট্ট জায়গাটা, এই ছোট্ট জায়গাটাকে বলা হয় হরমুজ প্রণালী। এবং এই যে হরমুজ প্রণালী আমরা দেখব যে এটা দুটি দেশকে আলাদা করেছে, এইদিকে রয়েছে ইরান এবং এই দিকে রয়েছে কিন্তু ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। অর্থাৎ হরমুজ প্রণালী কিন্তু ইরান এবং সংযুক্ত আরব আমিরাত এবং ওমান থেকে আলাদা করেছে। ঠিক আছে, ইরানকে সংযুক্ত আরব আমিরাত বা ওমান থেকে আলাদা করেছে মূলত হরমুজ প্রণালী, এবং দুইটা বৃহত্তর জলরাশিকে একত্রিত করেছে। কোন দুইটা বৃহত্তর জলরাশি? এইদিকে দেখব আমরা পার্সিয়ান গালফ। ঠিক আছে, এইদিকে আমরা কি দেখব? এইদিকে আমরা দেখব মূলত পার্সিয়ান গালফ। এই যে এটা হচ্ছে পার্সিয়ান গালফ বা পারস্য উপসাগর, এবং এইদিকে দেখব গালফ অফ ওমান বা ওমান উপসাগর। অর্থাৎ হরমুজ প্রণালী ইরানকে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান থেকে আলাদা করেছে এবং পারস্য উপসাগরকে গালফ অফ ওমান বা ওমান উপসাগরের সাথে সংযুক্ত করেছে। এখন আমাদের যে প্রশ্ন ছিল হরমুজ প্রণালী কোন দুইটি জিনিসকে সংযুক্ত করেছে, আমরা দেখব ওমান উপসাগরকে পারস্য উপসাগরের সাথে সংযুক্ত করেছে। এই জিনিসগুলো যদি ম্যাপ দিয়ে না বুঝো জীবন শেষ। ঠিক আছে, জীবন একদম ধ্বংস হয়ে যাবে। এই জিনিসগুলো খুব সুন্দর করে ম্যাপ দিয়ে বুঝতে হবে, যাতে দেখবে যে এগুলো ম্যাপ দিয়ে বুঝলে জিকে বোঝা লাগছে না। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ যে প্রণালীগুলো রয়েছে এই গুরুত্বপূর্ণ প্রণালীগুলো নিয়ে একটু পড়ার চেষ্টা করি। চলো, এখন তুমি তোমার ম্যাপটা খোলো। আমরা তো এই যে হরমুজ প্রণালী নিয়ে পড়ে আসছি, এখন আমরা এই দিকে আসবো। ঠিক আছে, ম্যাপটার দিকে, তোমার ম্যাপের দিকে তাকাও। এই যে ছোট্ট অংশটা, এই ছোট্ট অংশটা হচ্ছে মূলত যে দেখবো যে বাব আল মানদেব প্রণালী। এই ছোট্ট অংশটা হচ্ছে বাব আল মানদেব প্রণালী। এই যে ছোট্ট অংশটা, এই ছোট্ট অংশটা হচ্ছে মূলত বাব আল মানদেব, বাব আল মানদেব প্রণালী, বাব আল মানদেব প্রণালী। এখন এই যে বাব আল মানদেব প্রণালী, এই যে ছোট্ট অংশটা, এই বাব আল মানদেব প্রণালী সাধারণত এই যে ইয়েমেন রয়েছে, এই ইয়েমেনকে আমরা দেখবো, এই জায়গায় ইরিত্রিয়া রয়েছে, এই যে ইরিত্রিয়া, এই যে এই পর্যন্ত আশা করি দেখা যাচ্ছে, এই ইরিত্রিয়া, এখানে রয়েছে জিবুতি এবং রয়েছে সোমালিয়া। অর্থাৎ বাব আল মানদেব প্রণালী কিন্তু ইয়েমেনকে ইরিত্রিয়া, জিবুতি এবং সোমালিয়া থেকে আলাদা করেছে। আবার অন্যভাবে আমরা বলতে পারি এই যে এই অংশটা কিন্তু এই যে এশিয়ার অংশ, সৌদি আরব, ইয়েমেন, এটা কিন্তু এশিয়ার অংশ। ঠিক আছে, এবং আমরা এই যে এইদিকে দেখছি যে ইরিত্রিয়া, ইথিওপিয়া কিংবা জিবুতি বা সোমালিয়া রয়েছে, এটা কিন্তু আফ্রিকার অংশ। ঠিক আছে, এই দেশগুলো কিন্তু আফ্রিকার অংশ। সুতরাং আমরা এইভাবে বলতে পারি যে এই যে বাব আল মানদেব প্রণালী রয়েছে সেটি মূলত এশিয়াকে আফ্রিকা থেকে বিভক্ত করেছে। ঠিক আছে, এশিয়াকে আফ্রিকা থেকে বিভক্ত করেছে এবং যুক্ত করেছে কোন দুইটি জিনিসকে? এই দিকে রয়েছে রেড সি, যার হচ্ছে বাংলা হচ্ছে মূলত লোহিত সাগর। এই যে এই অংশটা হচ্ছে রেড সি। ঠিক আছে,
এই অংশটা হচ্ছে রেড সি বা লোহিত সাগর, এবং এই দিকে আমরা দেখব মূলত গালফ অফ এডেন, ঠিক আছে, বা এডেন উপসাগর। এই জায়গাটা রয়েছে এডেন উপসাগর, অর্থাৎ এই যে বাব আল মানদেব প্রণালী এশিয়াকে আফ্রিকা থেকে বিভক্ত করেছে, অথবা ইয়েমেনকে ইরিত্রিয়া, জিবুতি, সোমালিয়া থেকে বিভক্ত করেছে, এবং লোহিত সাগরকে এডেন উপসাগরের সাথে সংযুক্ত করেছে। বাব আল মানদেব প্রণালী শেষ। তারপর আমরা আর একটু উপরে যাই। এই যে এই দিকটাতে কিন্তু রয়েছে ইজিপ্ট। ইজিপ্ট মানে কি? ইজিপ্ট মানে হচ্ছে মিশর, ঠিক আছে। তো এই যে ছোট্ট অংশ, এই দিকে রয়েছে কিন্তু একটা ক্যানেল, যেটাকে আমরা বলি সুয়েজ ক্যানেল, ঠিক আছে। এই জায়গায় আশা করি দেখা যাচ্ছে না, ম্যাপের দিকে খেয়াল করো, তোমার নিজের ম্যাপের দিকে খেয়াল করো। এই অংশটা হচ্ছে সুয়েজ ক্যানেল, এইদিকে কিন্তু খাল খনন করা হয়েছে, মূলত এটা কৃত্রিম খাল। তো এই যে সুয়েজ খাল, এই সুয়েজ খালের এই দিকে আমরা দেখবো, এটাকে বলা হয় মেডিটেরিয়ান সি বা ভূমধ্য সাগর। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ভূমধ্য সাগর, ঠিক আছে। এবং এই দিকে আমরা দেখলাম যে রেড সি বা হচ্ছে মূলত লোহিত সাগর। সুতরাং এই যে সুয়েজ খাল, এই সুয়েজ খাল কিন্তু ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে একত্রিত করেছে। এই যে ছোট্ট জলপথটি, এই যে সুয়েজ খাল যাকে আমরা বলি, সুয়েজ খাল লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সাথে সংযুক্ত করেছে। আবার আমরা বলতে পারি যে এই দিকে কিন্তু রয়েছে সিনাই উপত্যকা। এই যে অংশটা আছে না লম্বা মাথার মতো, এই অংশটা হচ্ছে মূলত সিনাই উপত্যকা। সিনাই উপত্যকা মূলত মিশরের, ঠিক আছে। এটা কিন্তু এশিয়ার অংশ। আর এই দিকে মূলত এই যে অংশটা, এই যে সুয়েজ খালের এই দিকে বাম দিকের অংশটা লাল লাল চিহ্ন দেখা যাচ্ছে, এটা হচ্ছে মূলত মিশর রাজধানী কায়রো, এবং এটা হচ্ছে মূলত আফ্রিকার অংশ। অর্থাৎ আমরা বলতে পারি যে সুয়েজ খাল এশিয়াকে আবার আফ্রিকা থেকে বিভক্ত করেছে। আমাদের সুয়েজ ক্যানেল নিয়ে পড়া শেষ। আমরা এখানে বাব আল মানদেব প্রণালী পড়লাম, আমরা এখানে হরমুজ প্রণালী পড়লাম। তারপরের প্রণালীতে যাই। এই যে আমরা এখানে দেখেছি যে মেডিটেরিয়ান সি, ভূমধ্য সাগর, আমরা তার উপরে চলে আসছি, ঠিক আছে। আমরা মূলত সুয়েজ ক্যানেল আরো একটু উপরে চলে আসছি। এই দিকে আমরা দেখবো যে ভূমধ্য সাগর, আবার এই দিকে দেখবো যে আমরা উত্তর আটলান্টিক মহাসাগর, উত্তর আটলান্টিক সি দেখবো আমরা, উত্তর আটলান্টিক মহাসাগর আমরা এই জায়গায় দেখব। সুতরাং এই যে এই জায়গাটা, এই যে সংকীর্ণ জলপথটা, এটাকে বলা হয় জিব্রাল্টার প্রণালী। কোন প্রণালী? এটাকে বলা হয় জিব্রাল্টার প্রণালী। তাহলে এই যে জিব্রাল্টার প্রণালী, এই জিব্রাল্টার প্রণালী মূলত ভূমধ্য সাগরকে উত্তর আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত করেছে। এবং আলাদা তাহলে কি করেছে? উপরের দিক থেকে দেখতে পাই আমরা স্পেন, এবং নিচের দিকে আমরা দেখতে পাই মরক্কো। সুতরাং এই যে জিব্রাল্টার প্রণালী ভূমধ্য সাগরকে উত্তর আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত করেছে, এবং মরক্কোকে স্পেন থেকে আলাদা করেছে, বা স্পেনকে মরক্কো থেকে আলাদা করেছে এই জায়গাটা। আবার আরেকভাবে বলা যায়, স্পেন মূলত কোন কন্টিনেন্ট বা কোন মহাদেশে? স্পেন মূলত ইউরোপ মহাদেশে, আমরা এটা জানি, ঠিক না। এবং এই দিকে যে মরক্কো রয়েছে, মরক্কো রয়েছে আফ্রিকা মহাদেশে। ম্যাপের দিকে খেয়াল করো, তুমি তোমার ম্যাপের দিকে খেয়াল করো, তাহলে সুন্দর মতো দেখতে পাবে, ঠিক আছে। তাহলে এই যে জিব্রাল্টার প্রণালী, এই জিব্রাল্টার প্রণালী মূলত ইউরোপকে আফ্রিকা থেকে বিভক্ত করেছে। এইভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তারপর আরেকটা যাই। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সুজলা সুফলা বাংলাদেশ, এটা তো ভারত। এবং এই যে নিচে যে ছোট্ট দ্বীপটা রয়েছে না, এই যে ছোট্ট, এটা হচ্ছে মূলত শ্রীলঙ্কা, ঠিক আছে। ক্রিকেটে আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা হচ্ছে এই দেশটি। এখন এই যে শ্রীলঙ্কার এই যে ছোট্ট একটা জায়গা আছে, এই ছোট্ট জায়গাটাকে বলা হয় তাহলে পক প্রণালী। কোন প্রণালী? এই ছোট্ট জায়গাটাকে বলা হয় পক প্রণালী। এখন এই যে পক প্রণালী, তাহলে পক প্রণালী মূলত ভারতকে শ্রীলঙ্কা থেকে আলাদা করেছে। এটা ভারত, এটা শ্রীলঙ্কা। ভারতকে শ্রীলঙ্কা থেকে আলাদা করেছে মূলত পক প্রণালী। এবং এই যে এই দিকে রয়েছে মূলত বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর, এই দিকে রয়েছে বঙ্গোপসাগর। এবং তার এই যে এই অংশটা আছে না, এই অংশটাকে বলা হয় সাধারণত মান্নার সাগর, মান্নার সাগর, বা এটাকে তুমি ভারত মহাসাগরও বলতে পারো, ঠিক আছে। খুব বড়ভাবে চিন্তা করলে এটাকে ভারত মহাসাগরও বলা যায়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই যে পক প্রণালী রয়েছে, পক প্রণালী ভারতকে এবং শ্রীলঙ্কাকে আলাদা করে দিয়েছে। এবং এই যে বঙ্গোপসাগর রয়েছে, এই বঙ্গোপসাগরকে এই দিকে মান্নার সাগর বা ভারত মহাসাগরের সাথে সংযুক্ত করেছে। তারপরে আমরা আরেকটা লাস্ট প্রণালী দেখব। এটা হচ্ছে এই যে এই জায়গাটা, আমরা এখন এই যে ভারত শ্রীলঙ্কা থেকে এই দিকে চলে আসছি, ডান দিকে চলে আসছি। এই যে এইদিকে রয়েছে মূলত মালয়েশিয়া, ঠিক আছে। এই যে দ্বীপটা দেখতে পাচ্ছ না, এই যে এই দ্বীপটা হচ্ছে মূলত মালয়েশিয়া। খেয়াল করো, এই যে এই দ্বীপটা হচ্ছে মালয়েশিয়া। এবং এই যে এই দ্বীপটা দেখতে পাচ্ছ, এই দ্বীপটা হচ্ছে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ,
অনেক জায়গায় পড়ছো যে সুমাত্রা, জাভা, বালি এগুলো মূলত ইন্দোনেশিয়ার। তাহলে আমরা এই যে ছোট্ট জলপথটা দেখতে পাচ্ছি, এই ছোট্ট জলপথটা হচ্ছে স্ট্রেইট অফ মালাক্কা বা মালাক্কা প্রণালী, এবং এই মালাক্কা প্রণালী মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াকে আলাদা করেছে, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াকে আলাদা করেছে। এবং এই দিকে রয়েছে সাধারণত আন্দামান সাগর, আন্দামান সাগর। এই যে এইদিকে দেখো, এই যে বাম দিকে এই দিকে রয়েছে মূলত আন্দামান সাগর, এবং এই দিকে রয়েছে মূলত জাভা সাগর। এই যে এই দিকটাতে রয়েছে জাভা সাগর। জাভাও কিন্তু ইন্দোনেশিয়ার একটি দ্বীপ। তাহলে এই যে মালাক্কা প্রণালী মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াকে আলাদা করেছে, বা মালয়েশিয়াকে অথবা সুমাত্রাকে আলাদা করেছে, এবং আন্দামান সাগরকে জাভা সাগরের সাথে সংযুক্ত করেছে। এই হচ্ছে প্রণালীর কনসেপ্ট। এখানে বিভিন্ন জিনিস হচ্ছে দেওয়া আছে, তুমি ম্যাপটা দেখবে এবং এই জিনিসগুলো জাস্ট মেলানোর চেষ্টা করবে, তাহলে আশা করা যায় যে হয়ে যাবে। তারপরের প্রশ্নে আমরা যাই। দ্য রিপাবলিক গ্রন্থটির রচয়িতাকে? এই যে রিপাবলিক গ্রন্থটি, এই রিপাবলিক গ্রন্থটির রচয়িতা হচ্ছে সাধারণত প্লেটো। ঠিক আছে, রিপাবলিক গ্রন্থটির রচয়িতা হচ্ছে প্লেটো। অপরদিকে অ্যারিস্টটল, তিনি তো রাষ্ট্রবিজ্ঞানের জনক। আমরা এখানে দেখতে পাই তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য পলিটিক্স, দ্য পলিটিক্স। তারপরে রয়েছে দ্য পোয়েটিক্স, দ্য পলিটিক্স, দ্য পোয়েটিক্স ইত্যাদি হচ্ছে তার বিখ্যাত গ্রন্থ। রেনে দেকার্তের বিখ্যাত গ্রন্থ হচ্ছে ডিসকোর্স অন দ্য মেথড, ডিসকোর্স অন দ্য মেথড। তারপরে ভলতেয়ার, তিনি তো ফরাসি বিপ্লবে লেখালেখির দ্বারা উদ্বুদ্ধ করেছিলেন, এবং তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে ক্যান্ডিড। ঠিক আছে, মনে রাখতে পারো ক্যান্ডি হিসেবে। ক্যান্ডিকে রচনা করেছেন ভলতেয়ার, রচনা করেছিলেন। ঠিক আছে, ফরাসি বিপ্লবের ক্যান্ডি রচনা করেছিলেন মূলত ভলতেয়ার। তো এই ক্যান্ডিড হচ্ছে ভলতেয়ারের গ্রন্থ। এই যে গ্রন্থ, উক্তি, এই জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকতে পারে, বই টই যা রয়েছে এগুলো একটু ভালো করে দেখে যাবে। তারপরের প্রশ্নে আমরা যাই। বাংলাদেশের ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নয় নিচের কোনটি? এখানে খেয়াল করো, এই যে সুন্দরবন, পাহাড়পুর বৌদ্ধবিহার এবং ষাট গম্বুজ মসজিদ, এই তিনটি কিন্তু ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে, তিনটি হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কিন্তু এই দিকে যে ঢাকাই জামদানি রয়েছে, এই ঢাকাই জামদানি কিন্তু কোনো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়, বরং এটাকে আমরা বলতে পারি এটি একটি জিআই পণ্য, এটি একটি জিআই পণ্য বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পণ্য। এবং এই যে ঢাকাই জামদানি শাড়ি, এটি কিন্তু প্রথম জিআই পণ্য। ঠিক আছে, প্রথম জিআই পণ্য হচ্ছে এই ঢাকাই জামদানি। পরবর্তী প্রশ্নে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান কে? আমরা জানি যে এই যে যারা এমপি হয়, ঠিক আছে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট হয়, যারা আইন প্রণয়নের জন্য নির্বাচিত হয়, এই যে এমপি যারা থাকেন তাদেরকে শপথ বাক্য পাঠ করান মূলত স্পিকাররা। কারা শপথ বাক্য পাঠ করান? তাদেরকে সচরাচর, মানে যদি এরকম হয় যে কোনো বিরূপ পরিস্থিতি নেই, বিদ্রোহ হয়নি, কোনো কিছু হয়নি, সচরাচর তাদেরকে শপথ বাক্য পাঠ করান স্পিকার। যদি স্পিকার না থাকেন তখন দেখা যায় যে তাদেরকে আবার শপথ বাক্য পাঠ করাচ্ছেন ডেপুটি স্পিকাররা। ঠিক আছে, স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকাররা। কিন্তু বাংলাদেশে বর্তমানে এমন অবস্থা, আওয়ামী লীগ সরকারের স্পিকারও নাই, ডেপুটি স্পিকারও নাই, এবং দেখা যায় যে কোনো ওয়ার্ডের ছাত্রলীগকেও তুমি খুঁজে পাবা না। তো এই যে স্পিকার, ডেপুটি স্পিকার যেহেতু নাই, একটা বিরূপ পরিস্থিতি। তো দেখা যায় যে এই বছর কি হয়েছে, এই যে মেম্বার অফ দ্য পার্লামেন্ট যারা ছিলেন, মানে এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে রাষ্ট্রপতি যাকে চয়েস করেন, প্রধান বিচারপতি হতে পারে বা প্রধান নির্বাচন কমিশনার হতে পারে, দুইজনের মধ্যে যাকে চয়েস করেন সেই মূলত এই মেম্বার অফ দ্য পার্লামেন্টকে সাধারণত, বা যিনি আইনসভার সদস্য হন, এমপি হন, তাদেরকে শপথ বাক্য পাঠ করাতে পারেন। এবং এই বছর যিনি শপথ বাক্য পাঠ করিয়েছেন তিনি হচ্ছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি মূলত এই যে যারা এমপি হয়েছিল তাদেরকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। এটা আমরা সাম্প্রতিক থেকে দেখলাম, সাম্প্রতিক পড়তে হবে। কারণ কি, তুমি যদি গুচ্ছের প্যাটার্নটা দেখো, বিশেষ করে গত বছরের প্যাটার্ন, সেখানে দেখবে যে অন্যরকম এক ধাঁচের প্রশ্ন। গুচ্ছে সাধারণত যেই প্রশ্নগুলো এসে থাকে আইসিটি, যুক্তিবিদ্যা, পৌরনীতি, এই জিনিসগুলোর প্রাধান্য দেয়, কিন্তু এই জিনিসগুলোর প্রাধান্য কিন্তু গত বছর ছিল না। ট্র্যাডিশনাল যে পরীক্ষাগুলোতে জিকে হয় সেক্ষেত্রে কিন্তু সাম্প্রতিক থাকে, তো সাম্প্রতিকগুলো পড়ে যেতে হবে। বিগত বছরে কিন্তু সাম্প্রতিক থেকে পরীক্ষা ছিল। ঠিক আছে, খুব ভালো করে সাম্প্রতিকের প্রতি খেয়াল রাখো। তারপরে যাই, কোনটি মধ্য এশিয়ার রাষ্ট্র নয়? আজারবাইজান, কাজাখস্তান, তাজিকিস্তান নাকি আলজেরিয়া? এটা হচ্ছে পুরোপুরি একটা ম্যাপের প্রশ্ন। আমরা মধ্য এশিয়া যাই, চলো। যে মধ্য এশিয়া আমরা এখানে দেখতে পাই কাজাখস্তান। এই যে কাজাখস্তান, এই কাজাখস্তান হচ্ছে মূলত মধ্য এশিয়ার সবচেয়ে বড় রাষ্ট্র। ঠিক আছে, এই যে মধ্য এশিয়ার, বা আমরা বলতে পারি যে আয়তনে সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র,
আয়তনে সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র, আয়তনে সবচেয়ে বড়, এখানে সবচেয়ে বড় লিখে দিচ্ছি, আয়তনে সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র হচ্ছে এই যে কাজাখস্তান, ঠিক আছে, আয়তনে লিখে দিচ্ছি। তাহলে জনসংখ্যায় সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র কে? জনসংখ্যায় সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র হচ্ছে আবার ইন্দোনেশিয়া। তো এই যে মধ্য এশিয়া রাষ্ট্র, এগুলো মাথায় রেখো, ঠিক আছে। এই যে মধ্য এশিয়া রয়েছে কাজাখস্তান দেখতে পাচ্ছি, এইদিকে মূলত আজারবাইজান রয়েছে, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজিস্তান, এই জায়গাগুলো হচ্ছে মূলত যে মধ্য এশিয়া, এই মধ্য এশিয়ার রাষ্ট্র, ঠিক আছে। আজারবাইজান, কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান এবং কিরগিজিস্তান সবগুলোর শেষে স্থান আছে। এবং আমরা যদি আলজেরিয়া দেখি, আমাদের অপশনে কিন্তু এই যে আলজেরিয়া ছিল, এই যে আলজেরিয়া, আমরা একটু আগে এই জায়গাতে জিব্রাল্টার প্রণালী পড়ে আসছি, ঠিক না? এই যে মরক্কোর সাথে কিন্তু আলজেরিয়া রয়েছে, এবং এই আলজেরিয়া হচ্ছে আফ্রিকার সবচেয়ে বড় দেশ, আফ্রিকার সবচেয়ে বড় দেশ, আফ্রিকার সবচেয়ে বড় দেশ হচ্ছে এই যে আলজেরিয়া, এই আলজেরিয়া। কিন্তু এই যে আলজেরিয়া কিন্তু আফ্রিকা মহাদেশে, তাহলে মধ্য এশিয়ার রাষ্ট্র নয় কোনটি? মধ্য এশিয়ার রাষ্ট্র নয় আলজেরিয়া। একদম ইজি, এগুলো পুরোপুরি ম্যাপ ভিত্তিক প্রশ্ন, ম্যাপ যাদের জানা আছে তারা এই জিনিসগুলো হচ্ছে জানতে পারবে, এগুলো হচ্ছে তোমাদের বেসিক টেস্টের জন্য দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্নে আমরা যাই, কোন অক্ষরেখা দুই কোরিয়াকে আলাদা করেছে? ঠিক আছে, 10 ডিগ্রি অক্ষরেখার কোনো ভূমিকা নেই এখানে। আমরা দেখব যে এই যে 17 ডিগ্রি অক্ষরেখা, এই 17 ডিগ্রি অক্ষরেখা হচ্ছে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম, উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে সীমারেখা। আমি শুধু উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম লিখলাম, ঠিক আছে, উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে সীমারেখা তোমরা একটু বুঝে নিও। এই যে 17 ডিগ্রি, এখন তার উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম নেই, মূলত যে আমাদের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে স্নায়ুযুদ্ধ, এই স্নায়ুযুদ্ধে সাধারণত উত্তর কোরিয়া বলতে আমরা কি বুঝি? উত্তর কোরিয়া আমরা জানি যে তিনি চীন বা রাশিয়া ঘেঁষা, একই সাথে উত্তর ভিয়েতনাম ছিল মূলত চীন বা রাশিয়াপন্থী, অপরদিকে দক্ষিণ ভিয়েতনাম ছিল কিন্তু মূলত আমেরিকাপন্থী। এবং এই উত্তর দক্ষিণ ভিয়েতনামের মধ্যে একরকম গৃহযুদ্ধ হয়েছিল, সেখানে আমেরিকাও প্যাট্রোনাইজ করেছিল, রাশিয়াও প্যাট্রোনাইজ করেছিল। তো এই যে 17 ডিগ্রি ছিল, এটা ছিল মূলত উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে যে সীমানা, এই সীমারেখা, এটার বর্তমানে কোনো অস্তিত্ব নেই বললেই চলে। পরবর্তীতে দেখি যে 38 ডিগ্রি, এই 38 ডিগ্রি হচ্ছে মূলত যে দুই কোরিয়া, এই দুই কোরিয়ার মধ্যে সীমারেখা হচ্ছে মূলত এই যে 38 ডিগ্রি সীমারেখা বা 38 ডিগ্রি অক্ষরেখা। এখনো এটার এক্সিস্টেন্স আছে উত্তর এবং দক্ষিণ কোরিয়া, এবং উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এই যে সীমারেখা 38 ডিগ্রি, এটা হচ্ছে মূলত তাদের সীমানা চিহ্নিত রেখা। অপরদিকে এই যে 49 ডিগ্রি অক্ষরেখা, এটি হচ্ছে যুক্তরাষ্ট্র কানাডার মধ্যে সীমানা, যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা ও কানাডার মধ্যে যে সীমারেখা, এটা হচ্ছে মূলত 49 ডিগ্রি সীমারেখা। খুবই গুরুত্বপূর্ণ এই যে লাইনগুলো রয়েছে, রিসেন্টলি ডুরান্ড লাইন নিয়ে আলোচনা হচ্ছে আফগানিস্তান পাকিস্তানের, ঠিক আছে। পরবর্তীতে যে অন্যান্য লাইনগুলো রয়েছে, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, সনোরা লাইন, এই জিনিসগুলো একটু দেখে যাও, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে আমরা যাই, গোলান মালভূমি কোন দুই দেশের মধ্যে সংঘাতের কারণ? ঠিক আছে, গোলান মালভূমির অবস্থান দেখে আসি আগে, চলো। এই যে এখানে যদি আমরা দেখি, এইদিকে রয়েছে ইসরায়েল, ঠিক আছে, এবং এই যে এইদিকে রয়েছে মূলত সিরিয়া, এবং এই যে মাঝখানের অংশ, এটাকে বলা হয় গোলান হাইটস বা গোলান মালভূমি। সুতরাং এই যে গোলান মালভূমি, এই গোলান মালভূমি নিয়ে কিন্তু এই যে সিরিয়া এবং ইসরায়েল, এই সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে কিন্তু দ্বন্দ্ব রয়েছে। উত্তর আমরা পেয়ে গেছি। তার পাশাপাশি আমরা যদি একটু জিনিস আলোচনা করি, আমরা দেখিয়েছিলাম এটা হচ্ছে ইজিপ্টের বা মিশরের রাজধানী হচ্ছে এই জায়গায় কায়রো, এবং এই যে এখানে ম্যাপটা খেয়াল করো, এটা খুব সম্ভবত স্পষ্ট দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সিনাই পেনিনসুলা। এটা মানে হচ্ছে যে এটা সিনাই উপত্যকা, সিনাই উপত্যকা। এবং মিশরের এই অংশটা কিন্তু এশিয়াতে পড়েছে, ঠিক আছে, মিশর মূলত আফ্রিকায়, কিন্তু এই যে সিনাই উপত্যকা, এই যে এইদিকে রয়েছে সুয়েজ ক্যানেল, এই সিনাই উপত্যকা কিন্তু মূলত মিশরের যে এশিয়ার অংশ, এই এশিয়ার অংশে পড়েছে। তো এই যে 1967 সালে একটা যুদ্ধ হয়েছিল, আরব ইসরায়েল যুদ্ধ, এবং এই যুদ্ধটা মাত্র 6 দিন স্থায়ী ছিল। এখানে আমরা দেখতে পাই আরব দেশগুলোর মধ্যে মিশর ছিল, জর্ডান ছিল, তার উপরে আমরা দেখতে পাই যে এই জায়গায় লেবানন ছিল, সিরিয়া ছিল। এই দেশগুলো কিন্তু একত্রে এই ইসরায়েলকে হামলা করে, ঠিক আছে, 1967 সালে। তো ইসরায়েল সেই সময় পরাশক্তি, এই সময় পরাশক্তি। ইসরায়েলের সাথে এই দেশগুলো একত্রিত কিন্তু পারেনি, ঠিক আছে, সেই সময় থাকতে। তো ইসরায়েল কি করে, এই যে মিশরের যে সিনাই উপত্যকা আছে, এই সিনাই উপত্যকা কিন্তু মূলত ইসরায়েল কিন্তু দখল করে নেয়। এবং এই যে মিশরের যে সিনাই উপত্যকা, এটা নিয়ে এখনো কিছু দ্বন্দ্ব রয়েছে। এবং এই যে সিনাই উপত্যকা নিয়ে তাহলে কিন্তু দ্বন্দ্ব রয়েছে
ইসরায়েল এবং মিশরের মধ্যে, গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সিনাই উপত্যকা নিয়ে ইসরায়েল এবং মিশরের মধ্যে মূলত দ্বন্দ্ব রয়েছে। পরবর্তীতে যদি একটু কাহিনী বলি জিওপলিটিক্সের, এই যে সিনাই উপত্যকা, এটা যেহেতু ইসরায়েল দখল করে নিয়েছে, মিশরের একজন প্রেসিডেন্ট ছিল যার নাম হচ্ছে আনোয়ার সাদাত। এই আনোয়ার সাদাত কি করে, এই আনোয়ার সাদাতের সাথে ইসরায়েলের একটি চুক্তি হয় যে যদি মিশরকে এই সিনাই উপত্যকা যদি ফিরিয়ে দিয়ে দেয় ইসরায়েল, তাহলে কিন্তু ইসরায়েলকে মিশর স্বীকৃতি দেবে, এবং ইসরায়েল এটাতে রাজি হয়। ইসরায়েল এই যে সিনাই উপত্যকা পরবর্তীতে মিশরকে ফিরিয়ে দেয়, এবং প্রথম আরব দেশ হিসেবে কিন্তু এই যে যেই দেশটি আছে ইজিপ্ট বা মিশর, এই মিশর কিন্তু পরবর্তীতে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। এবং এই যে আনোয়ার সাদাত কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য মূলত নোবেল পেয়েছিলেন, ঠিক আছে। এই যে আনোয়ার সাদাত কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য নোবেল পুরস্কার পেয়েছিল, ঠিক আছে। পরবর্তীতে যেই যে চুক্তিটা, এই চুক্তিকে বলা হয় ক্যাম্প ডেভিড চুক্তি, ঠিক আছে। এই চুক্তিকে বলা হয় ক্যাম্প ডেভিড চুক্তি, এটা একটু খেয়াল রাখবে এই জিনিসগুলো। এই যে অংশটা ইজিপ্ট, আশা করি বোঝা যাচ্ছে, সবুজ কালি দেওয়ার কারণে হয়তো বোঝা যায়নি। এটা ইজিপ্ট, এই দিকে অবস্থিত কায়রো, এটা হচ্ছে সিনাই উপত্যকা, এবং এই দিকে রয়েছে মূলত ইসরায়েল, এবং এই যুদ্ধ হয়েছিল 1967 সালের দিকে। এটা সিরিয়া, এবং এইদিকে রয়েছে গোলান মালভূমি, এদিকে ইসরায়েল, অর্থাৎ গোলান মালভূমি নিয়ে সিরিয়া ইসরায়েল, এবং হচ্ছে সিনাই উপত্যকা নিয়ে মিশর এবং ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। সুতরাং এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে গোলান মালভূমি, যেহেতু এটা রয়েছে মূলত সিরিয়া এবং ইসরায়েল। আশা করছি জিওপলিটিক্সে তোমরা বুঝতে পারছো এই জিনিসগুলো নিয়ে। তারপরে আমরা যাই, গন্ডোয়ানা ল্যান্ড কোন স্থানের পূর্ব নাম? এই যে গন্ডোয়ানা ল্যান্ড, এই গন্ডোয়ানা ল্যান্ড হচ্ছে মূলত দিনাজপুরের পূর্ব নাম, ঠিক আছে। অপরদিকে বাগেরহাটের পূর্ব নাম হচ্ছে মূলত খলিফাবাদ। কিভাবে মনে রাখতে পারো, খান জাহান আলী তিনি খলিফা ছিলেন, এই জন্য বাগেরহাটের নাম খলিফাবাদ। ফরিদপুরের নাম হচ্ছে ফাতেহাবাদ। ফাতেহাবাদ ফ দিয়ে শুরু হয়, ফরিদপুর ফ দিয়ে শুরু হয়। নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে আবার সুধারাম বা বুলুয়া হচ্ছে নোয়াখালীর পূর্ব নাম, ঠিক আছে। তারপরের প্রশ্নে আমরা যাই, কোন বাজারে বিক্রেতার সংখ্যা 2 জন থাকে? একটা জিনিস এই প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে মনে রাখবা, পলি মানি হচ্ছে বিক্রেতা, আর সনি মানি হচ্ছে ক্রেতা, ঠিক আছে। তো মনো মানি হচ্ছে আবার এক, মনোপলি তার মানে হচ্ছে কি একজন বিক্রেতা, তার মানে মনোপলি বাজারে একজনই বিক্রেতা থাকে। ডুও মানি হচ্ছে 2, পলি মানি আমরা দেখেছি যে বিক্রেতা, ডুওপলি মানি হচ্ছে তাহলে 2 জন বিক্রেতা। সুতরাং ডুওপলি বাজারে সাধারণত 2 জন বিক্রেতা থাকে। অলিগোপলি বাজারে সাধারণত 2 জনের থেকে অধিক, এবং সাধারণত এখানে স্বল্প সংখ্যক 2 জন থেকে অধিক এবং 10 জন থেকে কম, 2 জন থেকে অধিক এবং 10 জন থেকে কম বিক্রেতা থাকে এই অলিগোপলি বাজারে, স্বল্প সংখ্যক বিক্রেতা থাকে। মনোপসনি তাহলে কি, মনোমানি হচ্ছে 1, সনিমানি হচ্ছে ক্রেতা, যে বাজারে একজন ক্রেতা থাকে সেটাকে বলা হয় মনোপসনি বাজার। এই জিনিসগুলোর ক্ষেত্রে এই টেকনিকটা মনে রাখবা, পলি শব্দের অর্থ বিক্রেতা, সনিমানি ক্রেতা, মনোমানি 1 এবং হচ্ছে ডুও মানি হচ্ছে 2। এগুলো মনে রাখলে ইজিলি মোটামুটি এই জিনিসগুলো পারা যায়। পরবর্তী প্রশ্নে যাই, আইন শব্দটি কোন ভাষার? এই যে আইন শব্দটি হচ্ছে ফার্সি ভাষার, ঠিক আছে। ফার্সি ভাষার হচ্ছে এই আইন শব্দটি, এবং আইনের যে ইংরেজি শব্দ সেটা হচ্ছে ল। আমরা জানি আইনের ইংরেজি শব্দ হচ্ছে ল, এবং এই ল শব্দটি আবার এসেছে টিউটনিক শব্দ ল্যাগ থেকে। টিউটনিক শব্দ ল্যাগ থেকে কিন্তু এই ল শব্দটা আবার এসেছে। এই ল্যাগ মানে হচ্ছে আবার স্থির বা অপরিবর্তনীয়, আইন কি, আইন সবার জন্য স্থির, আইন সবার জন্য অপরিবর্তনীয়। এবং এই যে টিউটনিক মানে হচ্ছে মূলত প্রাচীন জার্মান যে শব্দ ছিল তাদেরকে টিউটনিক শব্দ বলা হতো, জার্মান যে শব্দ ছিল। সুতরাং আইন শব্দটি এসেছে ফার্সি শব্দ থেকে। কোন বিপ্লবের পরিপ্রেক্ষিতে এ টেল অফ 2 সিটিজ রচিত হয়? এই যে টেল মানে হচ্ছে গল্প, ঠিক আছে। 2 সিটিজ মানে হচ্ছে 2টা শহরের গল্প। 2টা শহরের গল্প বলতে কি, এখানে মূলত ফ্রান্সের রাজধানী যে প্যারিস রয়েছে, এই প্যারিস, এবং ব্রিটেনের যে রাজধানী বা লন্ডনের যে রাজধানী রয়েছে, ইংল্যান্ডের রাজধানী যে রয়েছে লন্ডন, এই 2টা শহরের কথা এ টেল অফ 2 সিটিজে বলা হয়েছে, যার রচনা করেছিলেন কিন্তু চার্লস ডিকেন্স। এবং এই যে এ টেল অফ 2 সিটিজ, এখানে মূলত ফরাসি বিপ্লবের কথা বলা আছে।
ঠিক আছে, এখানে মূলত ফরাসি বিপ্লবের কথা বলা আছে। এখন ফরাসি বিপ্লব নিয়ে আমরা একটু পড়ি। ফরাসি বিপ্লব আমরা জানি 10 বছর সংগঠিত হয়েছিল 1789 থেকে 1799 সালে, এবং ফ্রান্সের তৎকালীন রাজাদেরকে ডাকা হতো আমরা জানি লুই নামে ডাকা হতো। এবং এই যে বিপ্লব, এই বিপ্লবের মাধ্যমে রাজা ষোড়শ লুইয়ের মূলত পরাজয় ঘটে। ফরাসি বিপ্লবের স্লোগান ছিল স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব, লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্রাটার্নিটি। এবং এই যে স্লোগান লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রাটার্নিটি, এটা দিয়েছিলেন কিন্তু জ্যাক রুশো। এবং জ্যাক রুশোর একটি বিখ্যাত উক্তি আছে, ঠিক আছে, মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র তাকে শৃঙ্খলিত অবস্থায় পাওয়া যায়। ফরাসি বিপ্লবের শিশু বলা হয় আবার নেপোলিয়ন বোনাপার্টকে। ফরাসি বিপ্লবের সাথে জড়িত চার্লস মন্টেস্কু, তার বিখ্যাত বই হচ্ছে দ্য স্পিরিট অফ লস। এবং এই চার্লস মন্টেস্কু কিন্তু এই যে ক্ষমতার স্বাতন্ত্রীকরণ নীতি দিয়েছিলেন। ফরাসি বিপ্লবের 100 বছর পূর্তিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে নির্মাণ করা হয় আইফেল টাওয়ার। এটা ছিল ফরাসি বিপ্লব নিয়ে মূলত আমাদের যে পুরোপুরি ধারণা। পরবর্তী প্রশ্নে, ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতি সম্বলিত বেলফোর ঘোষণা দেওয়া হয় কত সালে? এই যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু যারা হচ্ছে মিত্রশক্তি ছিল, ইংল্যান্ড এবং হচ্ছে ফ্রান্স বা রাশিয়া, এদের কিন্তু ভয়াবহ অবস্থা ছিল। এরা অক্ষ শক্তির সাথে পারছিল না। অটোম্যান সাম্রাজ্যে যারা ছিল, জার্মানি ছিল, ইতালি ছিল, জাপান ছিল, এদের সাথে পেরে উঠতে পারছিল না। তো তখন এই যে লন্ডন বা হচ্ছে ইংল্যান্ড, ঠিক আছে, আমি লন্ডন বললাম, এই যে ইংল্যান্ড কি হয়, ইংল্যান্ডে যারা ইহুদি ব্যবসায়ী ছিল রাশিয়ার, তারা এই ব্রিটেনে যারা ছিল তাদেরকে পরামর্শ দেয় যে আমরা আপনার সাথে আছি, এবং আপনি যদি আমাদের জন্য একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেন প্যালেস্টাইনের দিকে, তাহলে আমরা আমেরিকাকে এই যুদ্ধে নিয়ে আসবো। আমেরিকা যদি সেই সময় পরাশক্তি ছিল, আমেরিকা আসলে ইজিলি হচ্ছে এই যুদ্ধে আমরা যারা মিত্রশক্তি আছি তারা কিন্তু খুব সহজেই জার্মানি বা যারা আছে অটোম্যান সাম্রাজ্যের, তাদেরকে হারিয়ে দিতে পারবো। তো এই যে সেই সময় ছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আর্থার বেলফোর, এবং তিনি এই যে ইহুদি যে ব্যবসায়ী ছিল, ইহুদি ব্যবসায়ীদের কথায় রাজি হতে বাধ্য হন, কারণ সেই সময় কিন্তু আর উপায় ছিল না। এবং তিনি একটা চিঠি লেখেন। সেই সময় ইহুদিদের নেতা ছিল লর্ড রথসচাইল্ড, ঠিক আছে, রথসচাইল্ড পরিবারের কথা তো তোমরা জানোই। এই ইহুদিদের নেতা ছিলেন লর্ড রথসচাইল্ড, এবং রথসচাইল্ডদেরকে একটা তিনি হচ্ছে চিঠি লেখেন, যেটা হচ্ছে এই যে প্রতিশ্রুতি দেওয়া হয় যে আমরা যদি যুদ্ধে জয়লাভ করি তাহলে আমরা একটা ফিলিস্তিনের অঞ্চলে ইহুদিদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করব। এবং এই যে আর্থার বেলফোরের যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তার যে ঘোষণাটা, এটা মূলত এই বেলফোর ঘোষণা নামে পরিচিত। ঠিক আছে, পরবর্তীতে আমরা ইতিহাস জানি আমেরিকা এই যুদ্ধে অংশগ্রহণ করে এবং পুরোপুরি যে অক্ষশক্তি কিন্তু হেরে যায়। এবং এই যে এই ঘোষণাটা দেওয়া হয়েছিল 1917 সালে। এখানে ঘোষণাটা দেওয়া আছে, যদি না বুঝো অনলাইন থেকে সার্চ নিয়ে একটু জাস্ট পড়তে পারো ভালো লাগার জন্য। পরবর্তী প্রশ্নে, সাম্প্রতিক সময়ে ইরানে পরিচালিত মার্কিন যুক্তরাষ্ট্রের অপারেশনের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি ইরানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে, এবং তারা যে অপারেশনের নাম দিয়ে হামলা চালাচ্ছে সেটা হচ্ছে অপারেশন ইপিক ফিউরি। ঠিক আছে, অপারেশন ইপিক ফিউরি। অপরদিকে ইরান যে হামলা যে অপারেশনের মাধ্যমে এটার প্রতিহত করছে সেটা হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 4। ঠিক আছে, অপারেশন মিডনাইট হ্যামার এটা কিছুদিন আগে চালিয়েছিল যুক্তরাষ্ট্র, যার মাধ্যমে 12 দিনের যুদ্ধ হয়েছিল যুক্তরাষ্ট্রের সাথে ইরানের। এবং এর মাধ্যমে কিন্তু তারা এই যে পারমাণবিক স্থাপনাগুলো রয়েছে নাতানস, ফর্দ এবং ইস্পাহানে, এর মাধ্যমে কিন্তু এই অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে কিন্তু ওই পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করেছিল। অপারেশন ডেজার্ট ফক্স হচ্ছে 1988 সালের ইরাকের বিরুদ্ধে। খেয়াল করো, ইরাকের বিরুদ্ধে 1988 সালে ইরাকের বিরুদ্ধে ইউএসএ এবং ইউকের যে অপারেশন সেটা হচ্ছে অপারেশন ডেজার্ট ফক্স, ইরাকের বিরুদ্ধে। তারপরের প্রশ্নে আমরা যাই, আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর অবস্থিত দি হেগ, নেদারল্যান্ডে। ঠিক আছে, অপরদিকে জেনেভা, সুইজারল্যান্ডে আমরা কিছু সদর দপ্তর পাই, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তারপরে পাই আমরা হচ্ছে WIPO, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, UNHRC, তারপরে রয়েছে UN, তারপরে রয়েছে RHC, তারপরে রয়েছে UNCTAD। এই যে সংস্থাগুলো, এই সকল সংস্থাগুলোর কিন্তু সদর দপ্তর অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ডে। অর্থাৎ একটা জিনিস মাথায় রাখতে পারো, যে সকল সংস্থা W দিয়ে শুরু এবং O দিয়ে শেষ হয় সেগুলোর সংস্থা কিন্তু মূলত জেনেভা, সুইজারল্যান্ডে। আরও দুই একটা আছে, ILOর ক্ষেত্রেও সেম, I দিয়ে শুরু এবং O দিয়ে শেষ হলে সাধারণত জেনেভা, সুইজারল্যান্ড হয়। UN দিয়ে শুরু হলে সেটা মূলত জেনেভা, সুইজারল্যান্ডে হয়। কিছু ব্যতিক্রম কিন্তু আছে। অপরদিকে আমরা দেখতে পাই যে কৃষি রিলেটেড যে সংস্থাগুলো আছে, কৃষির সাথে যুক্ত, যেমন আমরা বলতে পারি FAO,
তারপরে রয়েছে IFAD। এ সকল সংস্থার কিন্তু সদর দপ্তর অবস্থিত ইতালির রাজধানী ইতালিতে রোমে। ইতালির রোমে কিন্তু অবস্থিত, ইতালির রোমে। কৃষি বিষয়ক যে সংস্থাগুলো রয়েছে তাদের সদর দপ্তর অবস্থিত ইতালির রোমে, ঠিক আছে। অপরদিকে এই যে UN দিয়ে শুরু, I দিয়ে শুরু, O দিয়ে শেষ, W দিয়ে শুরু, O দিয়ে শেষ, এগুলোর সাধারণত যে সংস্থা, এই সংস্থাগুলোর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত, ঠিক আছে। আমরা এর মাধ্যমে 30টি প্রশ্ন সলভ করলাম এবং আমরা এই যে স্ট্যান্ডার্ড মডেলটি সেটা আমরা সলভ করলাম। আশা করি তোমাদের ক্লাসটি খুব উপকারে এসেছে। যদি ক্লাসটি তোমাদের কাছে ভালো থাকে তাহলে একটা কমেন্ট দিয়ে আমাদেরকে কমেন্ট জানানোর মাধ্যমে আমাদের উৎসাহিত করতে পারো, এবং তোমাদের সকলের জন্য থাকবে গুচ্ছ পরীক্ষার জন্য শুভকামনা। আশা করি তোমরা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে খুব ভালো পজিশন হোল্ড করবে এবং স্কুল অফ এক্সেলেন্স এবং আমাদের নাম উজ্জ্বল করবে। আসসালামু আলাইকুম।